আজ 4টা বছর পর নিজের গ্রামে ফিরে যাচ্ছি। জানি না আমি তারা মেনে নিবে কিনা, তবে আশায় আছি নিশ্চয়ই ওরা মানবে। আজ থেকে 4টে বছর আগে আমি এদের ছেড়ে চলে গিয়েছিলাম। নিজের স্ত্রী, সন্তান, মা বাবা সবাইকে রেখে চলে গিয়েছিলাম। যখন আমি বাসা থেকে বেরিয়ে চলে যাই তখন আমার মেয়েটা অনেক ছোট। ছোট্ট মাটার মুখের দিকে চেয়ে যেতে মন চাইছিল না, কিন্তু গ্রামের সবার অবহেলার পাত্র হয়ে পড়েছিলাম। এমনকি নিজের স্ত্রীর কাছেও একজন অজানা মানুষের মতো হয়ে পড়েছিলাম। সেসব গল্প পরে বলবো, আগে বাসার দিকে যাওয়া যাক। তবে আমি একটা কথা জানি, আজকেও তারা আমায় অবহেলা করতে একটু কমতি রাখবে না। কিন্তু এই অবহেলা থেকে আর কতদিন পালিয়ে থাকবো, আর কতদিন নিজের আপন মানুষের কাছ থেকে দূরে সরে থাকবো? আমার দ্বারাই আর সম্ভব নয়। আমি হাঁপিয়ে গেছি। এদের মধ্যেই আমার জায়গা খুঁজে নিতে হবে, সবার ঘৃণার মধ্যেই আমার ভালোবাসা খুঁজতে হবে। তো এসব ভাবতে ভাবতে গ্রামের মধ্যে পা রাখলাম। পা রাখতেই বুকটা কেঁপে উঠলো। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, সবার ঘৃণার দৃষ্টি মনে পড়ে গেল, সবার ছুড়ে মারা অপমানজনিত কথাগুলো মনে পড়ে গেল, সবার দেওয়া অপবাদগুলো, হাজার মানুষের হাজারটা কথা। আমি ক্ষমতাহীন ছেলে, আমি ছেলেদের মধ্যে থাকার যোগ্যতা রাখি না, আরো অনেক কথা। এসব ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। কষ্টে বুকটা ভরে গেল। মন বলছে এই অভিশপ্ত গ্রামে আর যাস না, কিন্তু আমার ছোট্ট মেয়ের প্রতি ভালোবাসাটা আমি গ্রামের মধ্যে টেনে এনেছে। আমার মেয়ের প্রতি ভালোবাসার কাছে এসব অপমান তুচ্ছ মনে হচ্ছে। মেয়ের প্রতি ভালোবাসায় বুক জুড়ে সামনে পা বাড়ালাম, আর চোখের পানি মুছে নিয়ে বাসা চলে আসলাম। সেই 4টা বছর আগের মতোই সবকিছু আছে, না কোনো কিছু পাল্টেছে আর না কোনো কিছু উন্নতি হয়েছে। সব একদম আগের মতোই আছে। আমি বাসার ভেতর পা দিতেই চোখ পেল নিহার প্রতি, যাকে নিয়ে অনেক কম বয়সে শুরু হয়েছিল আমার সংসার জীবন, যে আমার ছোটবেলার স্ত্রী। আমায় দেখে নেহা অনেকটা অবাক হয়ে গেল, মুখে হাসি আর চোখে পানি। একটা অবাক করা দৃশ্য। কাজ রেখে তাড়াহুড়ো করে মাথায় কাপড় তুলে দিল। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অনেকদিনে জমানো ভালোবাসা, মায়া আজ জেগে উঠলো, কিন্তু তার চোখে একটু পর আমার প্রতি ঘৃণাটা দেখতে পেলাম। আম্মু দেখে যাক কে আসছে। কে এমন আসছে? হ্যাঁ, এই কথা বলে আমার দিকে তাকাতেই আমু জমে পাথর হয়ে গেল। আমার চোখে মুহূর্তের মধ্যে পানি এসে ভিড় জমালো। হাত থেকে আমার ব্যাগটা বাড়িতে ছুড়ে দিলাম। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কিন্তু নেহা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে উঠে চলে গেল। মনটা ঠিক 4 বছর আগের মতো খারাপ হয়ে গেল। মনে হলো আর একটা বিশাল তীর এসে বুকে আঘাত করলো, কিন্তু সেটাও বালি চাপা দিয়ে রাখলাম। কারণ এখন আমার এসব মেনে নেওয়ার সময়। যদি আগের মতো করি তাহলে আবারও প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাব। তাই নেহার এমন অবহেলাকে মেনে নিয়েও এক পা করে ভেতরে যেতে লাগলাম। চোখের আশেপাশেই পানি এসে ভিড় জমছে, কিন্তু আমি জোর করে আটকিয়ে রাখছি। 1 পা 2 পা করে একটু একটু করে এগোচ্ছিলাম। হঠাৎ জোরে কারো গলা ভেসে আসলো। আমি কিছুটা থমকে গিয়ে সামনের দিকে চোখ তুলে তাকালাম। সামনে তাকিয়ে দেখি বড় ভাইয়া দাঁড়িয়ে আছে। চোখে মুখে আমার প্রতি অনেক রাগ, অনেক অভিমান জমে আছে। দাঁড়া, আর 1 পা ভিতরে দিবি না। রকি, আম্মু তুমি চুপ করো। বাবা আমার কথাটা শোন। হাজার হলো আসাদুল তো ছোট ভাই, এতদিন পর বাসায় আসছে। একদম কথা বলবা না। যখন সে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল তখন কি তার মনে ছিল না যে একদিন তাকে আবার এই বাসা ফিরে আসতে হবে? সে ছোট মানুষ, তার ভুল হয়েছে। কিসের ভুল? ভুল তো আমাদেরই হয়েছে। ওর মতো একটা স্বার্থপর অকর্ম ছেলে আমাদের পরিবারে আছে। কি বলছিস এসব? ওকে বলে দাও একটা অকর্মা আর বেহায়া ছেলের এই বাড়িতে কোনো জায়গা নেই। এক্ষুনি যেন চলে যায়। মাথা কি ঠিক আছে তোর? ও কোথায় যাবে? কেন? বউ সন্তান ছেলে এতদিন যেখানে ছিল সেখানে যাবে? না, ও যাবে না। ও না গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। সুমন, আম্মু, খবরদার খবরদার, আমার মাকে আম্মু বলে রাখবি না। বলার মতো কোনো কথা রইল না। আসাদুল যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও বেরিয়ে চলে যাবো। কোনোদিন আমি পাবি না। আম্মু কি বলছো? এটাই আমার শেষ কথা। ভাইয়া যাই হোক না কেন, একদিন হলেও ওই মানুষটা আমাকে ভালোবাসছিল, আর তার বদলে আমি আপনার কাছে অনুরোধ করছি ওকে যেতে দিয়ে না। নিহা বোন, তুমি কি বলছো? এত কিছু সহ্য করার পর তুমি ওই বেমানটার কথা ভাবছো? ভাইয়া ভালোবাসার মানুষ যতই বেইমান হোক আর স্বার্থপর হোক, তাকে কখনো কেউ কষ্ট দিতে চায় না। ওকে, তোমাদের কথা আমি তাকে থাকতে দিলাম, কিন্তু একটা শর্ত। এই বাসায় সে কোনো অধিকার দেখাতে পারবে না, না মায়ের উপর আর না মেয়ের উপর। তবে বউটারে আমি নিহার উপর ছেড়ে দিলাম। এটা আবার কেমন শর্ত? এটাই আমার শেষ কথা। একথা বলে ভাইয়া ওখান থেকে চলে গেল, আর আমি ওভাবে দাঁড়িয়ে রইলাম। চোখ বেয়ে অঝরে পানি বইতে লাগলো, আর বাধা দিতে পারলাম না। আম্মু আমার কাছে এসে ব্যাগটা নিয়ে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল, আর নেহা সেখান থেকে ঘরে চলে গেল। কি করব কিছু বুঝতে পারছি না। কি ভাগ্য আমার, নিজের বাসায় একজন চাকরের থেকেও বেশি অবহেলায় থাকতে হচ্ছে আমায়। এমন ভাগ্য যেন আর কারো না হয়। হাজার কষ্ট হলেও যেন কখনো পরিবারের অবহেলায় কেউ না পড়ে, কারণ পরিবারের অবহেলা অনেক মারাত্মক। একটা মানুষের মৃত্যুর কারণ হওয়ার জন্য পরিবারের অবহেলা যথেষ্ট। না যায় কাউকে বোঝানো, আর না যায় মেনে নেওয়া। এই দুটোর মাঝ বরাবর থাকতে গেলে অনেক কষ্ট হয়, যা সবাই মানতে পারে না, সবাই এটাকে সইতে পারে না। কিন্তু আজ থেকে মনে হয় এই পরিবারের অবহেলায় আমায় পড়তে হবে। জানি না বেঁচে থাকতে পারবো কি না পারবো, তবে এইটুকু অন্তত বিশ্বাস করি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমার পেছন পেছন এগিয়ে গেলাম, আর বারান্দায় আম্মু আমায় বসতে বললো। আমি বসে পড়লাম। এদিকে সন্ধ্যা নেমে এলো। আসাদুল তুই ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নে। দাঁড়িয়ে থেকে কি দেখছিস? যা রুমে যা। আবার যেতে মন টানছে না। আবার ঘরে যেতে হলে যদি কোনো অশান্তি হয় তখন কি হবে? অনেক ভেবেচিন্তে দেখলাম ঘরে যাওয়া যাবে, এরপর যা হবে দেখা যাবে। আমি আর দাঁড়িয়ে না থেকে আমার রুমের দিকে এগিয়ে গেলাম। ঘরের কাছে আসতেই নেহা আমার মেয়েকে নিয়ে বেরিয়ে আসলো। তখন এক পলক দেখলাম অনেকটা বড় হয়ে গেছে। বুকে নিয়ে আদর করতে মন চাইলো, কিন্তু চাইলেও তো আর সবকিছু সম্ভব নয়। তাই আমার চাওয়াটাও অসম্ভব থেকে গেল। বুকে কষ্ট আটকে নিয়ে ঘরের ভেতর চলে আসলাম, আর সেখানে এসে শার্ট প্যান্ট পাল্টে নিলাম। তারপর ঘরেই বসে থাকলাম। অনেকক্ষণ পর আম্মু আমার জন্য কিছু খাবার নিয়ে আসলো।
কিন্তু আমি বলে দিলাম আমি খাবো না। আমি অনেক জোর জবরদস্তি করলেও আমি খেতে না করে দিই, আর তাই আম্মু খাবারটা নিয়ে আবার চলে গেল। আমি ওখানেই বসে রইলাম। দেখতে দেখতে দিনের আলো পুড়িয়ে রাতের অন্ধকার নেমে আসলো। আমি বাইরে এসে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে গ্রামের সব আন্টিরা এসে হাজির হলো আমায় দেখার জন্য। তবে শুধু দেখার জন্য নয়, সাথে সেই আগের মতো কথাগুলো নিয়ে আসলো। একটা অকর্মা, অভদ্র, চোর ছেলেকে তোরা আবার বাসায় তুললি? বাসায় না এসে যাবে কোথায়? এমন চোর ছেলেকে কে জায়গা দেবে? আবার আসছে গ্রামের 12টা বাজাতে। এমন ছেলে আমার থাকলে আমি সাথে সাথে জবাই করতাম। এরকম আরও অনেক কথা যেগুলো আমার বলার ভাষা নেই। এমন কথা শুনে যেমন রাগ হচ্ছে, ঠিক তেমনই বুকটা ফেটে যাচ্ছে। এসব শুনে নেহা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে, আর আমার আম্মু চোখ দিয়ে অঝরে পানি ফেলে যাচ্ছে। আমি আর মানতে পারছি না, কিন্তু কিছু করার নেই। কখনো কখনো শক্তি থেকেও কোনো কিছু করা যায় না। আর আমি ঠিক এমন একটা পরিস্থিতিতেই আছি, না পারছি তাদের মুখে জবাব দিতে, আর না পারছি এসব মেনে নিতে। শুধু মুখ বন্ধ করে শুনেই যাচ্ছে। অনেকক্ষণ এসব শোনার পর আবার একটু বিরতি ঘটলো। অনেক রাত হয়ে যাওয়ায় যে যার মতো বাসায় চলে গেল। আমিও আমার বাসা নামক জেলখানায় প্রবেশ করলাম। রাত অনেক হওয়ায় সবাই খেতে বসলো, কিন্তু কেবলমাত্র আম্মু ছাড়া আর অন্য কেউ আমাকে খেতে ডাকলো না। এটা দেখে যদিও বা কোনো রকম কষ্ট পেলাম না, কারণ এমনিতেও আমার মনে অনেক কষ্ট জমে আছে। কষ্ট নেওয়ার মতো আর একটু জায়গা ফাঁকা নেই, তাই কিছু মনে করলাম না। ছোট্ট মেয়েকে কোলে নিয়ে একটু আদর করার জন্য মনটা ছটফট করে যাচ্ছে, কিন্তু তার অধিকারটুকু আমার কাছে নেই। যাকে জন্ম দিলাম আমি, তাকে টাচ করার মতো অধিকারও আমার নেই। কি ভাগ্য আমার! দোয়া করি এমন ভাগ্য যেন অন্য কারণ না হয়। এসব ভাবতে ভাবতে খাটের ওপর গায়ে লিয়ে দিলাম। সারাদিন অনেক ক্লান্ত থাকায় ঘুম আসতে আর দেরি হলো না। অল্পতেই ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি নেহা তাড়াহুড়ো করে নিজেকে সামনে নিল, কিন্তু এতক্ষণ কি করছিল সেটা বুঝলাম না। এর মধ্যে কি নেহা খাট থেকে বালিশের চাদর নিয়ে নিচে চলে গেল। কিছু বুঝলাম না, নেহা এমন করছে কেন? আর এদিকে আমার চোখে ঘুম। তারপর একটু পর বুঝলাম নেহা নিচে ঘুমানোর জন্য বালিশের চাদর নিয়ে গেল। আর এটা বুঝলাম যে আমার সাথে আমার পাশে ঘুমোতে চায় না। আমি তাড়াহুড়ো করে উঠে পড়লাম আর বালিশ চাদর নিয়ে নিচে নামলাম। আমার এমন কাণ্ড দেখে নেহা আমার দিকে বিরক্ত ভাব নিয়ে তাকালো। আমি নিচে ঘুমাচ্ছি। খুশিকে নিয়ে নিচে ঘুমালে অসুখ হবে। খুশি হলো আমার মেয়ে, আমার কথা শুধু শুনলো, কিন্তু কিছু বললো না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তখন নেহা এক প্রকার রাগী লুক নিয়ে বালিশ চাদর হাতে নিয়ে খাটে চলে গেল। আমি নিচে বালিশটা রেখে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম। অনেকটা খারাপও লাগলো বটে। আমি এমনই অপরাধ করছি যার জন্য আমার স্ত্রী আমার পাশে ঘুমোতে চায় না। আর বেশি কিছু ভাবলাম না। ওপরে তাকিয়ে দেখি নেহা খুশিকে নিয়ে শুয়ে পড়লো। খুশি ঘুমিয়ে গেছে, তাই আমিও ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। হঠাৎ কেন জানি মনটা অনেক খারাপ হয়ে গেল। কিছু ভালো লাগছে না, তাই সেখান থেকে উঠে গিয়ে জানালার পাশে চেয়ার নিয়ে বসে পড়লাম। জানালা দিয়ে চাঁদ দেখছিলাম আর নেহার সাথে কাটানো 15 দিনের কথা ভাবছিলাম। কতই না সুন্দর ছিল সেসব দিনগুলো, যখন আমরা অনেক আনন্দের দিন কাটাতাম। ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু সবাই মিলে কতই না সুখী ছিলাম। কিন্তু মহা এক ঝড় এসে সবকিছু পাল্টে দিল। কেন যে এমন হলো? আজ নিজের পরিবার কাছে থেকেও কতটা দূরে। তাদের সাথে না পারছি কথা বলতে, আর না পারছি কিছু করতে। কি এমন অপরাধ করছি যার জন্য আজ আমি আমার পরিবারের কাছে অবহেলিত? অবহেলা থেকে বাঁচতে চেয়ে আবার অবহেলায় পড়তে হলো। মনের মধ্যে ফাপড় ধরে যাচ্ছে। মনে হচ্ছে গলা ছেড়ে দিয়ে বসে থেকে কান্না করি, কিন্তু এটা করার সামর্থ্য নেই আমার। নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা পানি এসে মাটিতে পড়ে গেল। তবুও এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। আপনি এখনো ঘুমাননি? হঠাৎ করে নেহার কণ্ঠে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এরপর নিজেকে নিজের সামনে নিয়ে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হলাম। কি হলো? বলো না, আমি ঘুমাইনি। কেন? ঘুম আসছে না। ও নেহার আর একটা জবাবের জন্য অপেক্ষা করলাম, কিন্তু নেহা আর কোনো কথা বললো না। আমি পেছনে তাকিয়ে দেখি সে আবার ঘুমিয়ে গেছে। আগে কোনোদিন যদি রাতে আমার ঘুম না আসতো, তখন নেহা উঠে হাজারটা প্রশ্ন করতো। কি হয়েছে, কেন ঘুম আসছে না, এরকম আরো অনেক। এরপর সে নিজে আমি ঘুম পাড়িয়ে দিত। আমার মাথার কাছে বসে নিজের হাতে আমার মাথায় হাত বোলাতো। কিন্তু আজ জানতেই চাইলো না কেন ঘুম আসছে না। এতটাই অপরাধ তাদের কাছে আমি, এতটাই ঘৃণার পাত্র। আমি আর ওখানে বসে থাকলাম না, উঠে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই আগের স্মৃতিগুলো এসে চোখের সামনে ভেসে উঠছে। মনে করলে অনেক কষ্ট হচ্ছে, কি থেকে কি হয়ে গেলাম আজকে। আজ থেকে অনেকদিন আগে, যখন আমি ক্লাস 9-এ পড়ি, দিনগুলো অনেক সুন্দর কাটতো। বাসায় ছিল বড় ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু। এই নিয়ে আমাদের সুন্দরভাবে দিন কেটে যেত। সকালে আমি বেঘরে ঘুমাচ্ছি। ছাদে ফ্যান ঘুরছে, গায়ের ওপর আছে চাদর। আহ, কি যে শান্তির ঘুম! কিন্তু সেই শান্তির ঘুম আর বেশিক্ষণ স্থায়ী হতে দিল না। ফ্যান বন্ধ হয়ে গেল, গায়ের ওপর থেকে চাদর সরে গেল, মাথায় এক প্রকার আগুন লেগে গেল। এই আসুন, উঠ উঠ বলছি। ও, তার মানে এসব নেহার কাজ। নেহা হচ্ছে আমার খালাতো বোন। ওর বাসা এখানে নয়। ওর মা এবং তার বাবার মাঝে কিছু ঝামেলা হয়েছিল, তাই তারা ছাড়াছাড়ি হয়ে আলাদা থাকে। আর তাই নেহা তার নানির বাসায় থাকে, আর ওর মা শহরে গিয়ে কাজ করে। নেহা বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকে। আসলে আমার কোনো বোন নেই, তাই আম্মু আর আব্বু নেহাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এমনিতেও নেহা আমার আব্বু আম্মুকে আব্বু আম্মু বলেই ডাকতো। আমি আর নেহা একই স্কুলে পড়ি, কিন্তু নেহা আমার চেয়ে এক ক্লাস নিচে। আমি 9ম শ্রেণীতে আর নেহা 8ম শ্রেণীতে। আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। কি রে আসাদুল, উঠটা। এই শর্ত জ্বালাস না, একটু শান্তিতে ঘুমোতে দে। আরে আর কত ঘুমাবি? দুপুর হয়ে গেল। সকালবেলা কি বাংলা খেয়ে আসছিস? ছি, হারাবি। আমি সত্যি বলছি, চোখ খুলে দেখ একবার। তুই যাবি এখান থেকে? আব্বু দেখেন আপনার ছেলে উঠে না। আরে রে, আম্মুকে কেন ডাকছিস? আমি তো উঠে গেছি। তো এতক্ষণ কেন উঠছিলি না? আরে প্লিজ প্লিজ, আর একবার আম্মুকে বল আমি উঠে গেছি, নয়তো লাঠি নিয়ে আসবে। আম্মু, আপনার বুড়ো ছেলে উঠে গেছে। থ্যাংক ইউ পেতনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কোথায় যাবি? আরে গাধা, স্কুলে যাবি না নাকি? ও, তারপর আমি উঠে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ভাবি এসে আমি খেতে দিল।
আমার সাথে নেহাও বসলো। খাওয়া দাওয়া শেষ করে বই খাতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের স্কুল কাছে হওয়ার কারণে আমরা হেঁটেই যাই। কিছুক্ষণ হাঁটতেই আমরা স্কুলে চলে আসি। স্কুলে আসতেই দৌড়ে আমাদের কাছে আসলো রকি। রকি আমার ছোটবেলার বন্ধু, আমরা সেম একই বয়সের। আমার রকির মা দুই বান্ধবী ছিল, আর আমি আর রকি নাকি একই দিনে পৃথিবীতে এসেছি। এই জন্য আমি আর রকি ছোটবেলা থেকেই একসঙ্গে থাকি, কখনো আমরা মারামারি বা কোনো রকম ঝামেলা করিনি। কিরে কি খবর? নেহা আপু, এবার আপনি যান। বন্ধুকে পেয়েছিস, এখন তো আবার তাড়িয়েই দিবি। তুই যাবি নাকি লাত্তি খাবি? যাচ্ছি। একথা বলে মুখ বেঞ্চিয়ে চলে গেল নেহা, আর আমরা দুজন হাত ধরে ক্লাসে চলে আসলাম। কিরে ভাই, নিহা প্রতিদিন তোকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে নিয়ে আসে, আর তুই ওকে এভাবে তাড়িয়ে দিস কেন? ওকে আমার গার্লফ্রেন্ড, যে ওকে আদর করে আমার কাছে রাখবো। খালা বলেছে ওকে স্কুলে পৌঁছে দিতে, তাই বড় ভাই হিসেবে স্কুলে নিয়ে আসি। আর তাছাড়া ছোট বোনকে নিয়ে কি কেউ ঘুরে বেড়ায়? এক কাজ কর বন্ধু, ও তো তোর খালাতো বোন, তাই তুই ওকে বিয়ে করে নে। মাথা খারাপ, ও আমার ছোট বোন হয়ে আছে আর বোনই হয়ে থাকবে। তোর খালা, আমার যদি এমন খালাতো বোন থাকতো না, তাহলে আমি করেই নিতাম। তোর খালা তো বোন আছে তো, ওকে করে নে। কে, ওই খালার মেয়ে? হুম। আরে ও তো 12 কয়টা বিয়ে বাসে আল্লাহ জানে। ও ভালো, তবুও করে নে। দরকার নাই, তোর মতো যদি একটা থাকতো তাহলে অবশ্যই করতাম। নিহা একদম শান্তশিষ্ট, সুন্দর, চরিত্রবতী মেয়ে, এরকম মেয়ে পাওয়া অসম্ভব। তাহলে তুই করে নে। তোর নিহা আমায় ভাইয়া ডাকে, আর আমি আপু। ভাইয়া তো আমাকেও ডাকে, আর আমিও বোন ডাকি। সো এসব কথা বাদ দে, স্যার আসছে। হুম। তারপর এসব গল্প গুজব বাদ দিয়ে ক্লাসে মন দিলাম। প্রথম ক্লাসটা হচ্ছে গণিত, আর আমি গণিতে অনেক ভালো এবং গণিত সাবজেক্ট আমার অনেক প্রিয়, তাই গণিত ক্লাস কখনো আমি মিস করিনি। আর স্যারের সাথে কথা বলে গণিত ক্লাস প্রথমে করে নিয়েছি। এর জন্য অবশ্য অনেক মিথ্যে মিথ্যে বাহানা দিতে হয়েছে। গণিত ক্লাসটা মন দিয়ে শেষ করলাম। তারপর আমি আর রকি বাইরে এসে বসে আছি। তখন আমাদের ক্লাসের কয়েকটা মেয়ে আসলো। আমি কিন্তু মেয়েদের সাথে কথা বলতে বা মিশতে অনেক স্মার্ট, খুব সহজেই একটা মেয়ের সাথে কথা বলে ফ্রি হয়ে যেতে পারি। স্কুলের প্রায় সব মেয়েই আমার সাথে কথা বলে, আমিও তাদের সাথে কথা বলি। স্কুলের মেয়ে আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে আছে, যেটা কখনো ভাঙার নয়। তো আমাদের ক্লাসের কয়েকটা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। তো আমি হাবুল্লাহ হা করে তাকিয়ে আছি। কি হয়েছে রে, এবার মূর্তির মতো সামনে দাঁড়ালো কেন? আরে একটা কথা বলতাম রে। কি কথা বলে ফেলো? আমার একটা জিনিস এনে দেবে? বলো, কি জিনিস? বাজারের পাশের বাগানে তেঁতুল গাছ আছে, হ্যাঁ বুঝে গেছি। প্লিজ। তেঁতুল খেতে অনেক মন চাইছে। বাজারে গেলে বাবা আছে, আর গাছেও আমরা উঠতে পারি না। ওকে যাচ্ছি, কিন্তু এনে দিলে আমি কি পাবো? যা চাবি তাই। হুর, কি বলো? হ্যাঁ এই রকি, চল তো। তারপর আমি আর রকি চলে গেলাম বাজারের পাশের বাগানটায়। সেখানে গিয়ে দেখি বিশাল একটা গাছ, আর অনেক তেঁতুলও ধরে আছে। রকিকে নিচে রেখে আমি গাছে উঠে গেলাম। গাছে উঠে পকেটে ভরে তেঁতুল নিলাম, আর পকেটে জায়গা না থাকায় নিচে থাকা রকিকে দিলাম। এভাবে অনেকগুলো তেঁতুল নিয়ে আবার স্কুলে ফিরে আসলাম। কিন্তু তেঁতুল গাছ থেকে নামার সময় আমার পায়ে একটা কাঁটা ঢুকে যায়, কিন্তু তখন তেমন খেয়াল করিনি। ওভাবে স্কুলে চলে আসি। স্কুলে এসে দেখি আরো একটা ক্লাস শেষ হয়ে গেল। আমি আড়ালে দাঁড়িয়ে গেলাম। স্যার চলে যাওয়ার পর ক্লাসে গেলাম। সব মেয়ের মাঝে তো তেঁতুল নিয়ে কারাকারি লেগে গেছে। এভাবে কিছুক্ষণ কারাকারি করার পর আবার শান্তশিষ্ট হয়ে গেলাম। ক্লাসে স্যার আসলো, মনোযোগ দিয়ে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে স্যার আমায় বললো আমি যেন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। এই কথা শুনে তো আমার হার্টবিট দ্রুত গতিতে বেড়ে গেল। বুঝতে পারলাম না কি জন্য ডাকছে। মনে হয় আজ আমার স্কুলের শেষ দিন। আমি একা চলে আসলাম প্রিন্সিপাল স্যারের অফিসে। দরজায় এসে একটা লম্বা সালাম দিলাম। স্যার চশমাটা নিচে নামিয়ে টেরা চোখে আমার চেহারা দেখলো, তারপর বলল, ভেতরে এসো। জি স্যার। এরপর গুড়িছুটি পায়ে আমি স্যারের টেবিলের সামনে আসলাম। এসে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে রইলাম। আমায় দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে ভদ্র ছেলে আমি। বাহ, নিজের প্রশংসা নিজেরই করতে মন চাচ্ছে, তাহলে স্যার তো অবশ্যই করবে। গত অনেকদিন যাবত তুমি ঠিক মতন ক্লাস করছো না, এর কারণটা কি? বলছি স্যার, আসলে আমার শরীর খারাপ তাই। কিন্তু তোমার বাবা যে বললো কোনো শরীর খারাপ নেই। প্রিন্সিপাল স্যার আব্বুর কাছেও ফোন দিয়ে ফেলেছে, মনে হচ্ছে সারা টাকলা ফাটিয়ে দিই। আসলে আব্বু বাসা ছিল না, এখানে এসে হয়েছে। দেখো বাবা, এইসব বাহানা বলে কোনো লাভ হবে না। তুমি একজন ভালো ছাত্র, তাই মন দিয়ে পড়াশোনা করো, নয়তো আমরা তোমার পরিবারকে জানাতে বাধ্য হবো। ওকে স্যার, আর হবে না। আজকে কোথায় গিয়েছিলে? স্যার বাজারে। বাজারে কি তোমার জন্য কেউ অপেক্ষা করছিল নাকি? সরি স্যার, আর হবে না। এরপর থেকে যেন এরকম না হয়। তোমার বাবা একজন অনেক ভালো মানুষ, এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আর তুমি। জি স্যার। আমি বেচারা মাথা নিচু করে নিলাম, কারণ বর্তমানে আমি সেরা ভদ্র ছেলে। আর এটা সুযোগ নিয়ে প্রিন্সিপাল স্যার ইচ্ছে মতো জ্ঞান দিতে লাগলো। মনে মনে বলতে লাগলাম, একবার বাইরে বের হতে পারি, তারপর তোর এইসব ভাষণ সব ডিলিট করে দেবো। অনেকক্ষণ ভাষণ দেওয়ার পর অবশেষে সমাপ্তি ঘটলো, আর আমিও ভদ্র ছেলে হওয়ায় নাটক থেকে বাঁচলাম। শালা আজ বুঝলাম ভদ্র ছেলে হওয়া কতটা কঠিন। স্যারের রুম থেকে বের হওয়ার সময় শার্টের বোতাম খুলতে খুলতে দরজা বেরোতে আইয়াম তো অবাক। দরজার পাশে দাঁড়িয়ে আছে নেহা। সর্বনাশ, তার মানে নেহা সবকিছু শুনে ফেলেছে। যদি এসব বাসায় গিয়ে বলে তাহলে নিশ্চিত আমার কপালে আজ ঠাডা পড়বে। নেহার দিকে তাকাতেই দেখি ওর চোখগুলো ইয়া বড় বড় হয়ে গেছে। আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, নেহা আজকে বাসায় চল। আব্বুকে যদি না বলি তাহলে আমার নামও নেহা রায়। প্লিজ প্লিজ নেহা, বোন আমার এমন করিস না। আমি তো তোর বড় ভাইয়া, তাই না? তা ভাইয়া, স্কুলে এসে মেয়েদের জন্য তেঁতুল নিতে যেয়ে তুমি ক্লাস ফাঁকি দিচ্ছ কেন? আসতে বল, চুপ চুপ। আমি নেহার মুখ চেপে ধরে টেনে নিয়ে এদিকে চলে আসলাম। তারপর নেহার মুখ ছেড়ে দিলাম। কুত্তা, আমার বুক কেন ধরছিস? আমার লাগে না নাকি? আরে প্রিন্সিপাল স্যার শুনতে পেলে আরো কিছুক্ষণ কেলানি দিত। আমি এক্ষুনি গিয়ে বলবো, সর সামনে থেকে। প্লিজ বোন, আপু বলছি, বলিস না। নেহা অনেক জেদ করলো, বাসায়ও বলবেই আর প্রিন্সিপাল স্যারকেও বলবে। কিন্তু আমিও নাসর বান্দা, যত রকমের ব্ল্যাকমেল আছে সবগুলো প্রয়োগ করলাম। অবশেষে কাজ হলো। ওকে বলবো না, তবে আজ এক্ষুনি আবার অনেকগুলো ফুচকা খাওয়াতে হবে। টাকা বেশি নেই। ওকে, তাহলে বাসায় চল, বুঝবি। ওকে ওকে, চল ফুচকা দোকানে।
তারপর আর কি নেহাকে নিয়ে গেলাম ফুচকার দোকানে, ইচ্ছা মতো খেলো। এরপর বিল দেওয়ার সময় আমার হাত কাঁপতে লাগলো। এতগুলো টাকা আমি একদিনে কখনো খরচ করিনি। বাপরে কি খাওয়াইলো মাহিরি, মনে হচ্ছিল দোকানটাই খেয়ে নেবে। দুপুরে তো আর খেতে হবে না। না, এটাতেই চলবে। তুই আবার ক্লাস ফাঁকি দিস, তাহলে আমি আবার মন ভরে ফুচকা খেতে পারবো। খেয়ে দিয়ে তো কাজ নেই, প্রতিদিন তোকে ফুচকা খাওয়াবো। না খাওয়ালে বাসায় গিয়ে বলে দিব। এই এমন ব্ল্যাকমেল করা কোথা থেকে শিখলি রে? তোর কাছ থেকে রে। হ্যাঁ থাকে মেরা ভাইয়া, আমি ক্লাসে গেলাম। যা সর। তারপর নেহা দাঁত বের করে হাসতে হাসতে চলে গেল তার ক্লাসে, আর আমিও চলে আসলাম আমার ক্লাসরুমে। কিরে বন্ধু, খালাতো বোনের সাথে তো ভালোই ফুচকা খেলি। শালা, এটাকে ফুচকা খাওয়া বলে না, এটাকে কলিজা চিবিয়ে খাওয়া বলে। কেন রে, কার কলিজা চিবিয়ে খেলি? আমি খেতে পারলে তো হতোই, নেহা আবার কলিজা চিবিয়ে খেলো। কেন? ক্লাস ফাঁকি দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যার আমায় আচ্ছা মতো জ্ঞান দিল, আর এটা দাঁড়িয়ে থেকে শুনে নিয়েছিল নেহা। তারপর ব্যাস বাসায় বলার হুমকি দিয়ে আমার পকেট খালি করে দিল। আচ্ছা, জায়গা মতো ধরছে। হাসবি না শালা। আচ্ছা, মন খারাপ করিস না, নিজের বউ মানে বোনই তো খাইছে। এই শোন, এসব বউ একদম করবি না, তুই বন্ধু বলে কিছু বলছি না। ওকে, আর বলবো না, বাদ দে। আমরা এভাবে গল্প করতে করতেই ক্লাসে স্যার এসে পড়লো। সবাই মিলে দাঁড়িয়ে স্যারকে সম্মাননা দিলাম। স্যার হাত তুলে আমাদের সবাইকে বসতে বললো। এরপর ক্লাস শুরু হয়ে গেল। মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করলাম। দেখতে দেখতে বাকি ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষ না করতেই আমার ক্লাসরুমে দরজায় নেহা এসে দাঁড়িয়ে আছে। ক্লাস শেষ করে চলে আসলাম। আমার পেছন পেছন নেহা দৌড়ে আসলো। কেমন হারাবি রে তুই? তোর জন্য আমি দাঁড়িয়ে আছি আর তুই আবার রেখে চলে যাচ্ছিস। তোকে দাঁড়িয়ে থাকতে বলছে কে? কেউ বলে নাই। তুই আবার বড় ভাই, তোর সাথে যাবো না তো কার সাথে যাবো? দুনিয়ায় কি মানুষের অভাব? জি না, কিন্তু এতগুলো মানুষের মাঝে তোকে ভাইয়া বলছি, এটা দেখে তোর দাম বেড়ে গেছে তাই না? ফাও কথা একদম বলবি না। একদম সত্যি কথা। বেশি পক পক না করে বাসায় চল। আচ্ছা ভাইয়া, আজকে কি বার রে? আজকে বুধবার। আর কয়দিন পর শুক্রবার হবে? একদম রাগাবি না। এত জোরে হাঁটিস কেন? একটু আস্তে হাঁটটা। আমি আর নেহা এভাবে রাগারাগি করতে করতে রাস্তা বেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রুমে গিয়ে ব্যাগটা রেখে শার্ট প্যান্ট খুলে ফেললাম। আরে ধুর, প্যান্ট খুললে কি পরে থাকবো? আসলে আমি লুঙ্গি পরে প্যান্ট খুলে রাখলাম। তারপর বাইরে আসলাম। বাইরে এসে দেখি ভাবি আর আম্মু রান্না করছিল। ভাবির সাথে কিছুক্ষণ ফাজলামি করি। আম্মু আমায় গোসল করে নিতে বলে। আমি গিয়ে গোসল করে নিলাম। গোসল শেষ করে এসে খাটের উপর শুয়ে পড়লাম। একটু পর ভাবি আমায় খেতে রাখলো। আমি উঠে চলে আসলাম খেতে। সবার আগে আমি বসে পড়লাম। তারপর ভাইয়া আর আব্বু চলে আসলো। ভাবি সবাইকে খেতে দিল। কেবল খেতে যাবো এমন সময় দরজার বাইরে কে যেন ডাকলো। আম্মু বাইরে গেল। কিছুক্ষণ পর আব্বু খাবার রেখে আব্বু বাইরে চলে গেল। ভাবিকে জিজ্ঞেস করতেই বললো ব্যাংক থেকে লোক আসছে। কথা শুনে বুকটা কেঁপে উঠলো। আজ টাকার অভাবের কারণে ঠিকমতো খাবার খেতে পারে না। এ কেমন জীবন কাটাচ্ছে আমার বাবা মা। ঋণ এমন একটা জিনিস যার মধ্যে একবার যে ঢুকে যাবে তার বের হওয়ার মতো কোনো পথ খোলা থাকবে না। এমনকি তাকে এমন পর্যায়ে পৌঁছে দেবে যেখানে হাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার বাবা মাও একদিন কোনো এক কারণে ব্যাংক থেকে টাকা নিয়েছিল। এরপর কিস্তি দিয়ে শোধ করতে চাইছিল, কিন্তু কিস্তির সময় আসলেও টাকার ব্যবস্থা হতো না। মানুষ এমন এক প্রাণী যার মধ্যে লোভের কোনো শেষ নেই। যার আছে তার আরো চাই, যার আরো আছে সে আরো বেশি চাই। আর এই চাই চাই করতে করতে দুনিয়ার আজ এই পরিস্থিতি। একসময় লোভ আমার বাবা মাকেও গ্রাস করে নেয়। ব্যাংক থেকে টাকা তুলে ঘরের এই জিনিস কিনে, ওই জিনিস কিনে, এছাড়া আরো কত কি করতে লাগে। মনে হয় এর জন্য এক বিশাল পরিবারের লোক। কিন্তু দিন শেষে কিস্তি দেওয়ার চিন্তা মাথায় থেকেই যায়। প্রথমবার ব্যাংকের টাকা ঠিক সময়ে ঠিক মতো পরিশোধ করে দেয়। তারপর তাদের মাঝে লোভ হয়ে যায়, সত্য করতেই পারছে, তাই আরো টাকা তুললে মন্দ হয় না। ছেলের বিয়ে অনেক ধুমধাম করে পালন করে। খাওয়া দাওয়ার বিভিন্ন আইটেম যেসব বলার মতো নয়। এই করতে করতে একসময় আমার বাবার মাথার উপর ঋণ হয়ে পড়ে। এখন আর ঠিক মতো কিস্তির টাকা দিতে পারে না। ফলে বাসায় ব্যাংকের লোক এসে বসে থাকে। অনেকবার ঘরের টিন খুলে নেওয়ারও হুমকি দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন আমি ছেলে হয়ে বাবা মায়ের বদনাম করছি। আসলে ব্যাপারটা সেরকম না। আমি বলতে চাচ্ছি যেই পরিবার ঋণ থেকে নিরাপদ, সেই পরিবারের মতো সুখী পরিবার আর নেই। এটা আমি শুধু কথাই বলছি না, আমি প্রমাণ সহ দেখছি। আমার ছোটবেলার বন্ধু রকি, ঋণের কোনো ছোঁয়াও তার বাসায় নেই। তাদের কোনো কিস্তির চিন্তা নেই, আর নেই কোনো বাসা ছাড়ার ভয়। রকির বাবা সাধারণ মানুষ, রিক্সা চালিয়ে খায়, কিন্তু তবুও তার পরিবারে মনে হয় রহমতের অভাব নেই। সবসময় হাসি খুশি থাকে। এছাড়াও রকির জন্য ওর বাবা অনেকখানি জমিও ক্রয় করেছে, শুধুমাত্র রিক্সা চালিয়ে আর জমিতে চাষ করে। আর আমার পরিবারের ভাইয়া আর আব্বু দুজন কাজ করে, তবুও কিস্তির টাকা জোগাড় হয় না। মাসের পর মাস পার হয়ে যায়, আর ব্যাংকের লোক বাসায় এসে বসে থাকে। এই জন্য আমি ছোটবেলা থেকে এই ব্যাংক নামক আজব জিনিসটাকে অনেক ঘৃণা করি। একটা সুখী পরিবার ভাঙতে এই ব্যাংক নামক জিনিসটাই যথেষ্ট। আমি আর ভাবি দুজন বাসার ভেতর বসে আছি, আর ভাইয়া আব্বু আম্মু বাইরে ব্যাংকের লোকের সাথে কথা বলছে। ব্যাংকের লোকটা অনেক জোরে জোরে কথা বলছিল, শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, কারণ ওদের টাকা খেয়ে রেখেছি। আমি আর খাবার খেলাম না, হাত মুখ দিয়ে উঠে চলে গেলাম। ভাবি আমায় ডাকলো, কিন্তু আমি না দাঁড়িয়ে চলে গেলাম। রুমে এসে শুয়ে পড়লাম। টিভি চালু করলাম, কিন্তু কিছু ভালো লাগছিল না। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে সোজা রকির বাসায় চলে গেলাম। রকিকে সাথে করে নিয়ে ঘোরার উদ্দেশ্যে বের হলাম। দুজনে চলে গেলাম নদীর পাড়ে। মিষ্টি মিষ্টি বাতাস বইছে, হালকা রোদ, বাতাসে নদীতে সুন্দর একটা ঢেউ তুলছে। চারদিকে মন এমনিতেই খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে। দুজন মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর সন্ধে হয়ে যাওয়াতে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। ভাবিও পাশে বসলো। পড়াশোনা করে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে সেই একই কাহিনী। প্রতিদিনের মতো আজকেও নেহা এসে ডাকছে। নেহার ডাক আমার কান পর্যন্ত এসে পৌঁছলেও ঘুম ছাড়াতে পারলো না। অনেকক্ষণ ডাকাডাকি করেও আমার ঘুম ভাঙতে পারলো না। তখন কানে সুরসুরি দিতে লাগলো। আমি আচমকাই ঘাবড়ে গেলাম। কিরে, তোর সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে, কখন থেকে তোকে ডাকতেছি, কোনো উত্তর দিস না কেন? এমনি শর্ত ঘুমোতে দে। আরে হারাবি, স্কুলে যাবি না নাকি? না, আজকে আমি যাবো না, তুই যা তো। তুই না গেলে আমি কেমনে যাবো? কেন? তোকে ছাড়া কোনদিন কি একা গেছি? তুই কি ছোট বাচ্চা যে আমার সাথে যেতে হবে? তোকে ছাড়া একা যেতে আমার ভালো লাগে না। পাম মানিস না তো, যা এখান থেকে। প্লিজ তুইও চল।
কানে কি কম শুনিস? প্লিজ। আচ্ছা, আজকে গেলে আমার বান্ধবীর সাথে তোকে প্রেম করিয়ে দিব। লোভ দেখি কাজ হবে না, যা। আচ্ছা, ওদের নাম্বার দিয়ে দিব। অফারটা খারাপ না, যাওয়া যায়। হ্যাঁ চল। আচ্ছা, তুই আমার বই গুছিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি। তারপর আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে নেহা আমার বইগুলো গুছাতে লাগলো। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে আসলাম। ঘরে এসে তো আমি পুরোই অবাক, পুরো ঘর সাজিয়ে ফেলেছে। বাপরে, মেয়েরা সাজানো গোছানোর দিকে খুবই ভালো। আমি দেখে শুধু একটা মুচকে হাসি দিলাম। আমার হাসি দেখে নেহাও হাসলো। তারপর আমি শার্ট প্যান্ট পরে খাটের উপর আবার বসে পড়লাম। চল না রে ভাইয়া, প্লিজ। ওকে চল। তারপর আমি আর নেহা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর স্কুলের গেটের সামনে গিয়ে ভেতরে প্রবেশ করলাম। নেহা ওর ক্লাসে চলে গেল আর আমিও আমার ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমি স্যারের কাছে অনুমতি নিয়ে ভেতরে ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। প্রথম ক্লাস মন দিয়েই করলাম। তারপর থেকে শুরু হয় আমার ছ্যাবলামি। একটা করলে আর একটা করি না, কারণ ক্লাস করতে আমার তেমন ভালো লাগে না। এভাবেই আমার দিন চলতো। তো প্রথম ক্লাস শেষ করে নেহার ক্লাসের সামনে গেলাম। আমার পাশের ক্লাসে নেহার ক্লাসরুম। দরজায় দাঁড়াতেই নেহার চোখ ইশারা করে জানতে চাইলো আমি কেন দাঁড়িয়ে আছি। তখন আমি তাকে মনে করে দিতে চাইলাম সকালের কথাটা। যদিও নেহার মনে হলো, কিন্তু তবুও না মনে করার ভান করে থেকে গেল, যেহেতু ওদের ক্লাস হচ্ছে। তাই আমি আর বেশি কিছু করতে পারলাম না। আবার সেখান থেকে ঘুরে চলে আসলাম আমাদের ক্লাসরুমে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে ক্লাস শেষে খেলাধুলা আছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আরও কয়েকটা ক্লাস করতে হলো, শুধু ফুটবল খেলবো বলে। ক্লাস শেষ করে ফুটবল হাতে নিয়ে মাঠে নেমে গেলাম। অনেকক্ষণ খেলাধুলো করা হলো আর সাথে অনেক মজা করা হলো। খেলতে খেলতে প্রায় 1টা বেজে গেল। চারিদিকে মসজিদে আজান হতে লাগলো। তখন স্যার ডাক দিয়ে বলল, বল রেখে বাসায় যাও সবাই। কিন্তু আমরা স্যারের কথা না শুনে আরো কিছুক্ষণ খেললাম। মন ভরে খেলাধুলো করার পর বল অফিসে জমা দিয়ে ক্লাসরুমে চলে আসলাম। বই আনতে এসে দেখি আমার বই নেই। আমি এদিক ওদিক বই খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তখন একটা মেয়ে এসে বললো নেহা নাকি আমার বই নিয়ে গেছে। কিছুটা রাগ হলো, আবার কিছুটা খুশি হলাম, কারণ বই নিয়ে গেছে ভালো কথা। আমায় বললো না কেন? বললে কি এতক্ষণ খুঁজতে হতো? আমি ওভাবে বাসায় চলে আসি আর বাসায় এসে দেখি বই ঠিক জায়গা মতোই আছে। তারপর গোসল করে রুমে চলে আসি। একটু পর ভাবি খাবার জন্য ডাকলো। আমি এসে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে অনেক ক্লান্ত মনে হলো, তাই রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিকেলে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে রাত হয়ে যায়। রাতে পড়তে বসতে হয়। এভাবেই আমরা দিন কাটাতে লাগলাম। বেশ কয়েকদিন যেতেই স্কুলের এক মেয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। শুধু স্কুলেই নয়, আমার আরও কয়েক জায়গায় প্রেম হয়। কারণ বয়সন্ধিকাল খুবই খারাপ, মন চাই শুধু প্রেম করি। আমারও তাই হয়েছিল। ফলে একসঙ্গে 2 থেকে 3টে প্রেম শুরু করি। আর এসব কিছু নেহা আগে থেকেই জানতো। আর আমার গার্লফ্রেন্ডদের নেহা ভাবি বলে ডাকতো। একসঙ্গে স্কুলে যেতাম, কিন্তু আসার সময় নেহা একা আসতো, কারণ আমি জিএফের সাথে থাকতাম। এভাবেই আমার মোটামুটি দিন কাটছিল। স্কুল শেষে একদিন আমরা একসঙ্গে আসছি, কারণ আজকে আমার জিএফ আসেনি। আমায় তো তুই ভুলেই গিয়েছিস। আরে তেমন কিছু না। জিএসদের পেলে কি আবার কথা বলে থাকে? বলতে তো তখন বলেই থাকে না। ওসব বাদ দে, তুই প্রেম করছিস না কেন? এই, তোর লজ্জা আছে? ভাই হয়ে বোনকে প্রেম করতে বলিস? আরে এখন বন্ধু হয়ে বলছি। তাও বলবি না, আমার এসব ভালো লাগে না। তোর মতো কোনো ফিলিংস নেই, সর। যে তোকে বিয়ে করবে তার ভাগ্যটাই খারাপ। কেন? এমন আনরোমান্টিক বউ নিয়ে কি করবে? তাও ভালো আছি। আর তুই তো একসঙ্গে 10-12টা প্রেম করছিস। তোকে যে বিয়ে করবে তার জীবনটাই শেষ হয়ে যাবে। কেন? এত রোমান্টিক একটা ছেলে আমি। রোম্যান্টিকটা ছাই, বউকে রেখেও তো তুই প্রেম করবি? সেটা এখন বলতে পারছি না। ছি, আবার আসল ভাবি তোর জীবন নষ্ট হয়ে যাবে। ফালতু কথা বলিস না, চল। তারপর আমি আর নেহা কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। সারাদিন কেটে গেল। দিনের আলো কেটে রাত নেমে আসলো। সন্ধ্যাবেলা আমি বই নিয়ে পড়তে বসলাম। পড়া শুরু করতেই আব্বু আর ভাইয়া বাসায় আসলো আর এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। আমি পড়তেই আছি, তখন আব্বু আম্মুকে বলল, কে রে, কিস্তি নিতে কে আসছিল? আসছিল। অনেকক্ষণ বসে থেকে অনেক অপমান করে গেছে। ও কিস্তির টাকা কি জোগাড় করতে পারোনি? না, সেই জন্য তুই বাসায় আসিনি। আর কতদিন এভাবে পালিয়ে থাকবে? দুজন মানুষের পরিশ্রমিক দিয়ে তোমাদের চালাবো নাকি কিস্তি দিব? আমাদের কপালে এটাই আছে। আচ্ছা, আমাদের খেতে দাও। তারপর আম্মু ভাবিকে ডাক দিয়ে বলল। ভাবি এসে আব্বু আর ভাইয়াকে খেতে দিল। আমি ক্লাসের পড়া তৈরি করা হলে বই খাতা রেখে উঠে পড়লাম। আম্মু ডাক দিয়ে বললো খেয়ে নিতে। তাই আমি এসে খেয়ে নিয়ে আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থেকে কিছুক্ষণ পড়ার পর ঘুমিয়ে গেলাম। সকালে নেহার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসতেই আম্মু বলল, সারাদিন খাও আর ঘুমাও, বোঝো না তো কত ধারে কত চাল। এত বড় হয়েছিস, একটু বাপের সাথে কাজ করলে পারিস না? সারা জীবন কি বাপের উপর দিয়ে চলবি নাকি? এখন আমার পড়াশোনা করার বয়স, এখন কেন খাটবো আমি? তা কেন খাবি? শুধু বাপের হোটেলে খাবি আর ঘুমাবি। বাপের হোটেলে খাবো না তো কার হোটেলে খাবো? আম্মা একটু থামেন তো, ছেলেটাকে একটু খেতে দেন। সাত সকালে শুরু করছে। আশাদুল, তুই খেয়ে দে, স্কুলে যা। আমি আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে গেলাম। কিন্তু ক্লাসে মন বসে না, কেন যেন মন খারাপ হচ্ছে। আমার গার্লফ্রেন্ডের সাথেও কথা বলতে মন চাচ্ছে না। শুধু কাল রাতের কথাগুলো আর সকালে আম্মুর কথা কানে ভাসছে। আর মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করছি। কিস্তির কারণে এভাবে পালিয়ে থাকতে থাকতে যদি কোনোদিন ধরা খাই আর আম্মুকে তাদের সামনে প্রতিদিন অপমানিত হতে হয়, এসব আমি চুপচাপ বসে থেকে কি করে মেনে নিই? কিন্তু কি করব? আমি তো ছোট, কাজ করার মতো তেমন বয়সও হয় নাই। আর জানি বলতে কোনো কাজই জানি না। তবুও আমার কিছু করতে হবে, আমাকেও ইনকাম করতে হবে, যে করেই হোক। কিন্তু সামনে আমার 9ম শ্রেণীর পরীক্ষা, তবুও কিছু একটা করবো। স্কুলে এসে তো এদিক ওদিক ঘুরে বেড়াই, সেই বেড়ানোটা যদি বাসার কাজে লাগাই তাহলে অনেকটা উপকার হবে। এই চিন্তা ভাবনা করলাম আর ঠিক করলাম আমিও ইনকাম করব। তাই মন দিয়ে বাকি ক্লাসগুলো করে নেহার সাথেই আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে বাসায় আর থাকলাম না, বেরিয়ে পড়লাম রকির বাসার দিকে। মন খারাপ হলেই আমি রকির কাছে চলে আসি। রে, কি খবর? না, তেমন কিছু না। স্কুলেও তুই মন মরা হয়েছিলি, কি হয়েছে বলতো? আর বলিস না মামা। আমি রকিকে সব ঘটনা খুলে বললাম। যদিও রকি আমাদের পরিবার সম্পর্কে খুব ভালো করে জানে।
এখন কি করবি ভাবছিস? শুনলাম বাজারে হোটেলে নাকি লোক নেবে, আমি ওখানে থাকতে যাচ্ছি। বুদ্ধি খারাপ নয়, তবে তোর পড়াশোনা? চালিয়ে যাব। আচ্ছা। চল বাজারের দিকে যাওয়া যাক। আমাদের কথা বলতে বলতে মাথার উপর থাকা সূর্য বেশ রেগে গিয়ে অনেক তাপ প্রদান করলো। তাই আমরা ঠিক করলাম বিকেলে যাব। মাথার উপর থাকা সূর্য মামা যখন ঠিক পশ্চিম দিকে হেলে গেল, গরম গরম আবহাওয়া পেরিয়ে শীতল মিষ্টি বাতাস, সবুজ প্রকৃতি, সুন্দর আবহাওয়া বয়ে নিয়ে আসলো। মেঘগুলো ইচ্ছে মতো খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছে মতো নাচছে গাইছে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী তারাই। আমি যদি মেঘের মতো ঘুরে বেড়াতে পারতাম, মেঘের মতো স্বাধীন হতাম, তাদের মতো চিন্তা মুক্ত ঋণ মুক্ত জীবন পেতাম, কতটা ভালো হতো। একটু পর আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা খুব যত্ন সহকারে আমায় বানিয়েছেন, আমায় ঠিকানা দিয়েছেন। সেখানে অপরাজিত করার আমি কে? জীবন চলার পথে সমস্যা অবশ্যই আসবে, তবে তুমি এটা ভেবো না যে তোমার মতো সমস্যায় আর কেউ নেই। পৃথিবীতে কেউ বিপদ মুক্ত নয়। বিপদকে যে পার করতে পেরেছে সেই আজ চিরসুখী, আর বিপদে যারা আমার মতো অধৈর্য হয়ে গেছে তারাই আজও চির বিপদেই পড়ে আছে। বিপদ আসবে যাবে এই জীবনে, এই বিপদে যে হেরে যাবে সেই হবে চিরকাল বিপদগামী। তো বিকেলের এই মুগ্ধকর আবহাওয়ায় আমি আর রকি বেরিয়ে পড়লাম বাজারের দিকে। মনে মধ্যে হাজারো চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম বাজারে। সেখানে আমাদের গন্তব্যের দোকানে চলে গেলাম। এসে মালিকের সাথে কথা বলে নিলাম। অনেক কথাবার্তা বলার পর রাজি হলেন তিনি, আর আমার কাজ পাকা হয়ে গেল। কাল সকাল থেকেই জয়েন করতে বললো। সেখান থেকে আবার বাসার দিকে রওনা হলাম। আসার সময় আমি আর রকি গল্প করছিলাম। জানিস আমি এই কাজটা কেন করছি? কেন আমার পড়াশোনা আটকে রেখে হোটেলে কাজ করতে চাচ্ছি? কেন? কারণ গ্রামে অনেক মানুষ আছে যারা বলে আমি নাকি বেকার, কোনো কাজ করতে পারি না, বাবার ভাইয়ের ওপর দিয়ে চলি। এত ঋণ হওয়ার পরও আমি জমিদারের মতো বসে থাকি, আর আমার মা বাবা চায় যাতে আমি খাটি। ভাই কি বলবো বল? সবাই মনে করে আমার পরিবারে আমি একটা বোঝা। মন খারাপ করিস না, এসব বলবেই। শুনিস নাই কিছু লোকে কিছু বলে, সামনে এগোতে গেলে পিছনের লোক কিছু বলবেই। সন্ধ্যা হয়ে গেছে, এবার বাসায় যা, আমিও বাসায় যাই। ওকে যা। তারপর রকিকে বিদায় জানিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু আম্মু সবাই আছে। আমি তাদের উদ্দেশ্য করে বললাম আমার কাজের কথা। কেউ কোনো কথা বললো না, শুধু আব্বু বললো ভালো করছিস। তাই আমিও আর কিছু বললাম না, রুমে এসে শুয়ে পড়লাম। পড়তেও আর মন চাইলো না, শুয়ে থাকতে থাকতে ঘুম ধরে গেছে। ভাবি খেতে ডাকছিল, কিন্তু আমি খাবো না বলে দিয়েছি। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে বাজারে চলে গেলাম। রাস্তায় হাঁটার সময় মনে হলো আজকে নেহা এসে ঘুরে যাবে, আমাকে ছাড়া সে স্কুলে যায় না। জানি না আজকে সে কি করবে, সে যাই করুক, আমি আমার কাজ করি। হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম। হোটেলে গিয়ে আমার কাজ আমায় দেখিয়ে দিল তারা, তাই আমি আমার কাজ শুরু করলাম। প্রথমত একটু ভুলভ্রান্তি হলো, কিন্তু পরে ঠিক হয়ে গেল। সারাদিন কাজ করে রাতে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন আবার কাজে গেলাম। সারাদিন কাজ করে রাতে বাসায় আসি, আর সকাল দুপুরের খাবার ওখানেই খাই। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু আমাদের ঋণ কমলো না। আস্তে আস্তে যে এতগুলো ঋণ মহাজন হবে সেটা কেউ ভাবেনি। একদিন আমি কাজ করে রাতে বাসায় আসলাম। এসে দেখি সবাই মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। কি আর হবে, ব্যাংক থেকে লোক আসছিল, তারপর হুমকি দিয়ে গেল। কিসের? কিসের মানে? 3 সপ্তাহের কিস্তি বাকি আছে, তুই কাজ করে তো 1 টাকাও বাসায় দিস নাই। কি করে দিব? মাস শেষ না হলে কে বেতন দেবে? কালকে ওরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে যাবে। কাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, কাকে ভয় দেখাচ্ছ? লোন নেওয়ার সময় মনে ছিল না যে এতগুলো টাকা আমি কি করে পরিশোধ করবো? হ্যাঁ রে, দোষ আমারই। তখন ব্যাংক থেকে টাকা ওঠানো হতো না। কেন নিয়েছিলে? কেন অন্যের প্রতি মায়া দেখাতে গিয়েছিলে? কেন? আশাদুল চুপ কর। ভাবি আজকে আমাকে বলতে দাও, যারা আমাদের দিকে ফিরেও তাকায় না তাদেরকে গেছে দয়া দেখাতে, এখন নিজের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় যাও। এমন সময় ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ভাবি আমায় নিয়ে এনে ঘরে বসিয়ে দিল। আমার অনেক রাগ উঠে গেছে। আসলে আমাদের এতগুলো ঋণ কখনো হতো না। আজ থেকে কয়েক বছর আগের কথা। আমাদের বাসার পাশেই একটা লোক থাকতো, মধ্যবিত্ত পরিবারের লোক, কিন্তু অহংকার একটু বেশি ছিল। কারো দিকে ভালো নজরে দেখতো না। কিন্তু সেই লোকের স্ত্রীর সাথে আমার মায়ের অনেক সুন্দর সম্পর্ক ছিল। হঠাৎ করেই তার অনেক বড় একটা বিপদ এসে যায়, কিন্তু লোকটা একটু অন্যরকম হওয়ার কারণে কেউ তাকে সাহায্য করতে চায় না। এরপর সেই লোকটার স্ত্রী আমার মায়ের কাছে এসে মায়া ধরানো কান্না শুরু করে। আমার মায়ের আবার দয়ার অভাব নেই, তাই মায়া ধরানো কান্না দেখে আমার আম্মু একদম গলে যায়। এরপর আম্মু নিজের নাম করে ব্যাংক থেকে এতগুলো টাকা লোন নিয়ে তাদের দেয়। আমরা অনেক নিষেধ করার পরেও তিনি শোনেননি। আসলে মহিলাটির চরিত্র অনেক সুন্দর ছিল, তাই দেখে আমরাও ভালো মনে করেছিলাম। আম্মু টাকা নিয়ে এনে তাদের দিল। তারা বলল কিস্তির সময়ের আগেই টাকা পাঠিয়ে দেবে। প্রথম কয়েকটি কিস্তি ভালোই দিল, কিন্তু তারপর আস্তে আস্তে অন্যরকম শুরু করলো। টাকা দেয় কিন্তু কম কম। নিজের মানুষ মনে করে আমরা কিছু বলি নাই, নিজের টাকা দিয়ে কিস্তি দেই। কিন্তু হঠাৎ করেই তারা বাসা থেকে হারিয়ে যায়। পরে আমরা তাদের কাছে ফোন করে টাকার কথা বলতেই তারা সোজাসাপটা অস্বীকার করে। তারা বলে আমরা নাকি তাদের কোনো টাকাই দিই নাই, ব্যাংক থেকে কিস্তি নিতে চলে আসে। কিন্তু কিস্তি দেওয়ার মতো আমাদের সামর্থ্য ছিল না, আবার কোনো উপায় ছিল না। যেহেতু আমাদের নামে টাকা নেওয়া, সেহেতু আমাদেরই ব্যাংক ধরবে। তাই গ্রামের লোকেদের কাছে টাকা ধার নিয়ে কিস্তি দিই। এভাবে ধার নিতে নিতে অনেক টাকা হয়ে যায়, আর গ্রামের সবাই একসঙ্গে টাকা চায়। তাই আম্মু আবার আরেকটা ব্যাংকে খাতা খোলে এবং সেখান থেকে টাকা লোন নিয়ে গ্রামের লোকেদের দেয়। আর এখান থেকেই আমাদের ঋণের যাত্রা শুরু হয়, একটা কমলে আরেকটা বাড়ি। শেষ পর্যন্ত আজকে এসে হুমকি দিয়ে গেছে, টাকা না দিতে পারলে বাসার সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে। এমন অবস্থায় সবারই রাগ হবে, তাই রাগের মাথায় কি না কি বলে দিয়েছি জানি না। ঘর থেকে বেরিয়ে বাইরে আসলাম। এসে দেখি আম্মু মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। সরি আম্মু, রাগের মাথায় বলে দিয়েছি। আসলে আমারই ভুল ছিল রে, তখন যদি তোদের কথা শুনতাম তাহলে আজ এই অবস্থা হতো না। যা হবার হয়ে গেছে, এবার কি করা যায় সেটা বলো। কি আর করার, কালকে এসে সব নিয়ে যাবে, সঙ্গে আমাদেরও। এত তাড়াতাড়ি নেবে না, কিন্তু হাতের কাছে পেলে নিয়ে যায়।
তাই আমি বলছি আমরা দূরে কোথাও গিয়ে সেখান থেকে তাদের ফোন করে কথা বলে দেখতে হবে। এটা তো সম্ভব না। এক কাজ করা হোক, আমরা ঢাকা চলে যাই আর সেখানে কাজ করে কিস্তির সময় কিস্তি দিয়ে দেওয়া হবে। কথা অবশ্য খারাপ না, সবাই ঋণ থেকে বাঁচার জন্য ঢাকা বেছে নিচ্ছে, আমরাও নিই। হ্যাঁ আম্মু, আপনার ছেলে ঠিক বলছে। আমার এসএসসি সার্টিফিকেট আছে, আপনার ছেলেরও আছে। আমরা দুজন গার্মেন্টসে চাকরি করতে পারবো। আমি কোনো একটা কাজ দেখে নেব, আর আব্বু রিক্সা চালাবে। কিন্তু আমার ভয় করছে। কিছু হবে না, চলো। তোরা যখন বলছিস তাহলে চল। এই, তুমি কাপড়গুলো গুছিয়ে নাও। আচ্ছা। তারপর আমাদের রেডি হয়ে বেরোতে কিছুটা সময় লাগলো। সবাই বাইরে এসে দরজায় তালা মেরে কাউকে না জানিয়ে অজানা পথের সন্ধানে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসলাম, গ্রামের বাইরে চলে এসেছি। তবুও একটা গাড়ি পেলাম না। অনেকক্ষণ পর একটা ভ্যান গাড়ি আসলো, আর আমি থামলাম, কিন্তু সে যেতে চাইলো না। আমার অনেক অনুরোধ করার পর রাজি হলো। সেই গাড়িতে উঠে চলে আসলাম বাস স্টেশনে। সেখান থেকে টিকিট কেটে বাসে করে রওনা হয়ে গেলাম। সারা রাত পার হয়ে গেল, সকালে আমরা ঢাকায় পৌঁছে গেলাম। রাস্তায় আসার সময় আম্মু অনেক কান্নাকাটি করছিল, আমরা সান্ত্বনা দিয়ে থামিয়ে রাখছি। সকালে বাস থেকে নামার পরও আম্মুর মন খারাপ আছে। আমি আর ভাইয়া দুজনে একটা বাড়ির ব্যবস্থা করলাম। তারপর সেখানে গিয়ে আমরা উঠে পড়ি। সেদিন পকেটে যা টাকা ছিল সেগুলো খেয়ে শেষ হয়ে গেল। দুপুর হতেই গ্রাম থেকে কল চলে আসলো। আম্মু কথা বললো, এরপর আমায় বললো, এই নে, তোর সাথে কথা বলবে। কে? নে আগে। ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরতেই অবস্থা থেকে ভেসে আসলো হাজারো চিরচেনা গালিগুলো। কথা শুনে বুঝলাম নেহা। কুত্তা বাদর রাক্ষস, কে? তুই শালা, আমায় না বলে তুই যেতে পারলি? তোকে সামনে পেলে আমি খুন করব। আরে এত রেগে যাচ্ছিস কেন? আমি তো সুখের জন্য আসি নাই, আমাদের আর কোনো রাস্তা ছিল না, তাই আসতে হয়েছে। তোরে রাস্তায় বাইরের বাপ, এখন আমি কার সাথে স্কুল যাব? একা চলে যাবি? তুই তো আর ছোট বাচ্চা নয়। কচু যাবে, কথা বলবি না, বাই। ওকে। তারপর ফোন কেটে দিল। আমি খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু বিশ্রাম করে নিলাম। তারপর বিকেলে উঠে কাজের জন্য বেরিয়ে পড়লাম। অনেক ঘোরাঘুরির পর আমরা কাজ পেলাম। আমি পিজা কোম্পানিতে কাজ পেলাম। ভাইয়া আর ভাবি গার্মেন্টসে কাজ শুরু করে। এদিকে আব্বু রিক্সা চালানো শুরু করে, আর আম্মু বাসা থেকে রান্না বান্না করে। এই নিয়ে আমাদের নতুন সংসার শুরু হয়। বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিন। প্রতিদিন সকালে নেহা ফোন দিয়ে কথা বলে আমাদের সাথে। পুরো মাস কাজ করে বেতন নিয়ে নিজেদের খাওয়া দাওয়া বাদ দিয়ে অনেক কিস্তি পরিশোধ করা যেত। বেশ ভালোই দিন কাটতে লাগে। আমাদের সাধারণ কোনো উন্নতি ছিল না, ঋণ পরিশোধ করতেই চলে যেত। তবু আমরা খুশি ছিলাম, ঋণ তো পরিশোধ হচ্ছে। কিন্তু হঠাৎ করে সবকিছু ওলটপালট হয়ে যায়। ভাবি প্রেগনেন্ট হয়ে পড়ে, আম্মুর অসুখ বেড়ে যায়, আব্বুর ঠান্ডা লেগে জ্বর আসে। ভাবি প্রেগনেন্ট হওয়ার অনেক কয়েকদিনও অফিস করে, কিন্তু এমন অবস্থায় অফিস করা কারোর পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া ভাবির একটু সমস্যা ছিল, যার কারণে ডাক্তার রেস্ট থাকতে বলে। তাই ভাবিকে আমরা অফিসে যেতে বারণ করি এবং ভাইয়া ভাবিকে নিয়ে গ্রামে চলে আসে। আর ভাবির মায়ের বাসায় রেখে ভাইয়া আবার চলে আসে। কিন্তু এটাই শেষ নয়, এরও কিছুদিন পরেই আম্মুর পছন্দের অসুখ বেড়ে যায়। ওখানে ডাক্তার দেখায়, ডাক্তার বলে অপারেশন না করলে বড় সমস্যা হবে। আমরা আরও অনেক বড় বিপদে পড়ে যাই। আম্মুর অপারেশন করতে চাইলে আবার কয়েক মাসের কিস্তি বন্ধ রাখতে হবে, আর আমরা তাই রাখলাম। তারপর আম্মুর অপারেশন করলাম। আম্মু একটু সুস্থ হলো, কিন্তু রেস্টে থাকতে হবে। এদিকে নতুন আবহাওয়া লেগে আব্বুর পায়ে ঘা ফুটে যায়। আব্বুও আর রিক্সা চালাতে যেতে পারে না, অনেক কয়েকদিন ধরে বসে থাকতে হয়। যার ফলে আমরা আবার আগের পরিস্থিতিতে ফিরে যাই। আগের মতোই ঋণ থেকেই যায়, কিন্তু আমরা ভেঙে না পড়ে সামনে এগোতে থাকি। আম্মুও সুস্থ হয়ে যায়, আব্বুর পায়ের ঘা হালকা হয়, কিন্তু রিক্সা চালাতে পারতো না। আব্বু চালাতে চাইতো, কিন্তু আমরা চালাতে দিই নাই। আমরা দুই ভাই কাজ করতে শুরু করি। ওভারটাইম থেকে শুরু করে যা যা পারা যায় সবই করতাম। ফলে একটু করে ঋণ কমতে লাগে। দিন যেতে যেতে বছর প্রায় শেষ হয়ে এলো। আমার পরীক্ষাও দেওয়া হলো না, কারণ পরীক্ষা শেষ। আর তাই নেহা ঢাকায় ঘুরতে আসতে যাচ্ছে। ভাইয়া গিয়ে নেহাকে নিয়ে আসে, আর নেহা আসা মানে আমার কপালে বাস পড়া। এসে শুরু করে দেয় ওকে নিয়ে নাকি আমায় ঘুরতে যেতে হবে। প্লিজ ভাইয়া চল না। শর্ত পারবো না। আমি কিন্তু আম্মুকে বলে দিব। বললে আমার কিচ্ছু যায় আসে না। আম্মু দেখেন, আপনার ছেলে আমায় ঘুরতে নিয়ে যাচ্ছে না। আশাদুল, ওকে নিয়ে গিয়ে ঘুরাই। যা, প্রথমবার ঢাকায় আসছে। পারবো না, আমার কাজ আছে। একদিন কাজ না করলে কিচ্ছু হবে না, যা। পারবো না বলছি তো। আম্মু। আশাদুল, যা বলছি কর। একটু তো ছোট বাচ্চার মতো আম্মা আম্মা করে। আম্মু। আশাদুল। আরে আম্মু, যাচ্ছি তো, তোমার মেয়েই তো যায় না, চল। চলো ভাইয়া। তারপর আর কি করার, পেতনিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। রাস্তায় যেটাই দেখছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা শোন, এই বাসায় ভাইয়া ভাইয়া করলি, আর এখন তুই কেন বলছিস? আর কতবার বলবো বাসায় তুই আবার ভাইয়া, বাইরে নয়। বাসায় এত সাজু সাজার কি আছে? কেন, তোর সমস্যা আছে নাকি? হ্যাঁ আছে অবশ্যই, কারণ এভাবে তোর সাথে আমায় ঘুরতে যদি কোনো মেয়ে দেখতে পায় তাহলে আমার সর্বনাশ। ও, তার মানে এখানেও মেয়ে পটানো হয়ে গেছে? এটা আবার বলতে হয় নাকি? তুই আর ভালো হলি না। আচ্ছা, বর্তমানে তোর কয়টা জিএফ আছে? তোকে কেন বলবো? বল না আবার। দরকার নেই, তোকে যদি বলি তখন তুই আব্বুকে বলার হুমকি দিয়ে আমি আচ্ছা মতো ধোলাই করাবি। আমি এতটা পাগল না, বুঝেছেন ম্যাডাম? তোর বুদ্ধি কবে হলো রে? হুম। জানিস রে, অনেকদিন পর তোর সাথে হাঁটছি। ছোটবেলার কথা মনে হলে আমার খুব মন খারাপ হতো। কেন? ছোট থাকতে তোর সাথে কত মারামারি করছি, আবার একসাথেই সব জায়গায় গিয়েছি। কিন্তু এখন তো আর পারি না, তুই তো ঢাকায় চলে আসছিস। এই জন্যই আমি আরামে আছি। সত্যা। তারপর আমি আর নেহা হাসতে হাসতে সামনে এগোতে লাগলাম। তাকে নিয়ে সারাটা দিন ঘুরলাম, কিন্তু পেটনির মন ভরে না। আমি আর পারছি না, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নেহা আমার রুমে আসলো। আমি তাকে দেখে উঠে বসলাম, সে আমার পাশে বসলো। তারপর তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। অনেকক্ষণ গল্প করার পর আম্মু আমাদের খাওয়ার জন্য ডাকলো। তো আমি আর নেহা রুম থেকে বেরিয়ে সোজা আম্মুর কাছে গেলাম।
আর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। এভাবে আর কয়েকদিন কেটে গেল। নেহা ঢাকায় ঘুরতে গিয়েছিল 1 সপ্তাহের জন্য। তো 1 সপ্তাহ থাকার পর সে বাসায় যাবে বলে ঠিক করলো। ভাইয়া একদিন অফিস বাদ দিয়ে নেহাকে নিয়ে গ্রামে রেখে আসলো। আবার আমি আগের মতো করে অফিস শুরু করে দিলাম। সারাদিন কাজ করি, রাত দিন সমান করে অফিস করি, কারণ যে করেই হোক আমাদের ঋণ পরিশোধ করতে হবে। মাস শেষে বেতন তুলে গ্রামে টাকা পাঠালাম যাতে ব্যাংকে কিস্তি দেয়, আর কিছু টাকা দিয়ে বাড়িতে আম্মু এবং আব্বুর জন্য জামাকাপড় কিনে নিলাম। অনেকদিন হলো আব্বু আমার জন্য কোনো জামাকাপড় কেনা হয়নি, আর টাকার অভাবে কেউ জামাকাপড় ঠিকমতো কিনতে পারে না। তো আজকে কিস্তির টাকা গ্রামে পাঠানোর পরেও অনেক কিছু টাকা কাছে ছিল, সেটা দিয়ে আম্মু আর আব্বুর জন্য নতুন জামাকাপড় কিনে নিলাম। দেখতে দেখতে অনেক কয়েকটা মাস কেটে গেল। আমি আর ভাইয়া দুজন মিলে অফিস করতাম। কাজ করতে পারে না, তাই আমরা দুজনেই বেশিরভাগ সময় কাজ করি, রাত দিন সমান করে অফিস করি, ওভার টাইম সবকিছু ধরে কাজ করতাম। কিন্তু তবুও আমাদের উন্নতি খুব একটা দেখতে পেলাম না। ঋণ কমেছে, কিন্তু ততটাও না। এদিকে আম্মুর অসুখ হয়ে যায়, কয়েকদিন পর আব্বুরও অসুখ হয়ে যায়। চারিদিক থেকে সমস্যা এসে আমাদের ঘিরে ধরে। তখন আমি আর ভাইয়া কাজ করতাম, কিন্তু দুজন কাজ করে 4 জন মানুষের খরচ, আব্বু আমার ওষুধের টাকা আবার কিস্তি চালানো সম্ভব হচ্ছিল না। তাই আম্মু বলে সবাই মিলে বাসায় চলে যাওয়া হোক, আর বাদ বাকি যতটুকু ঋণ আছে সেগুলো ধীরে ধীরে পরিশোধ করা হবে। আমি আর ভাইয়া ভেবে দেখলাম যে আমার কথাটা সঠিক আছে, কারণ এখানে এসে আব্বুর আবহাওয়াটা খুব একটা স্যুট করেনি। নতুন আবহাওয়া এসে আব্বুর পায়ে ঘা হয়ে যায়, আর আম্মুর আগে থেকেই তো অসুখ ছিল। অপারেশন করার জন্য আরও কিছুটা দুর্বল হয়ে পড়ে, যার জন্য নতুন আবহাওয়ার কারণে জ্বর সর্দি লেগেই থাকতো। তাই চিন্তা ভাবনা করে দেখলাম এখানে থাকার চেয়ে আমাদের গ্রামে চলে গেলে অনেক উপকার হবে। কিস্তি মোটামুটি অনেক কমে এসেছে, আর যেটুকু আছে সেটা গ্রামে আমি ভাইয়া এবং আব্বু মিলে কাজ করলে সেটা কমিয়ে আনতে পারবো। এসব কিছু ভেবে চিন্তে আমরা ঠিক করলাম যে এখানে থাকার চেয়ে গ্রামে চলে যাব। গ্রামে গিয়ে আবার আগের মতো করে জীবনযাপন শুরু করে দেবো, কারণ শহরে আর আপনজনদেরকে ছেড়ে আর কতদিন থাকবো, দূরে দূরে কতদিন আর থাকবো। সেই মাসটা কোনো রকমে অফিস করে কোম্পানি থেকে মাসের বেতনটা তুলে রাতের ট্রেনে বাসায় চলে আসি। অনেকদিন পর আবার গ্রামের মাটিতে পা দিচ্ছি। সেই আবহাওয়া, বাতাস, পাখিদের ডাক, সেই চিরপরিচিত পরিবেশটা আমার মনের সামনে ভেসে উঠলো। মনে হলো আমি এত ভালো একটা পরিবেশ ছেড়ে এতদিন এত দূরে কেন ছিলাম, আমি কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। আবার সেই জিনিসটা এখন ফিরে পেয়েছি, মনে অনেকটা শান্তি লাগছে। আমরা রাতে ঢাকার ট্রেনে উঠে পড়ি, সকালে গ্রামের স্টেশনে এসে নামি, আর স্টেশন থেকে একটা ছোট্ট রিক্সা ভাড়া নিয়ে সেখান থেকে আমাদের গ্রামের বাসায় চলে আসি। বাসায় এসে আমি দরজা খুলে দেখি বাড়িটা অনেক অপরিষ্কার হয়েছে। তো পরিষ্কার করার জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম। ঠিক এমন সময় নেহা আমাদের বাসায় চলে আসে। বাসার ভিতরে এসে আমাকে দেখে, আর দেখার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। আম্মুকে দেখে মনে হচ্ছে নেহা অনেকটা খুশি হয়েছে, অনেকদিন পর আম্মুকে দেখতে পেয়েছে। এরপর আমরা সবাই মিলে বাসাটা পরিষ্কার করার কাজে লেগে পড়ি। সঙ্গে আমাদের নেহাও ছিল। সেদিন বাসা পরিষ্কার সহ ঘরটার সাজানো বসানো সবকিছু করে ফেলি। পরের দিন ভাইয়া শ্বশুর বাড়িতে গিয়ে ভাবিকে নিয়ে আসে। ভাবিকে দেখতে পেয়ে আমি অনেক খুশি। অনেকদিন পর ভাবিকে দেখলাম। আবার ছোট্ট আব্বুটা আর কিছুদিনের মধ্যেই এই পৃথিবীতে চলে আসবে। সবাই মিলে আনন্দ করতে করতে 2 থেকে 3 দিন কেটে যায়। এরপর আমি, আব্বু, ভাইয়া মিলে কাজের সন্ধানে বের হই। কিন্তু গ্রামে তেমন কোনো কাজ না জানায় আমার কাজের সন্ধান হলো না। তবে ভাইয়া আর আব্বুর কাজ হয় ধান লাগানো, কাটানো, এসব কাজে। আমি এসব করতে পারি না, সেজন্য আমাকে কেউ কাজে নিল না। যার কারণে আমি আবার সেই বাউন্ডুল এরকম ভাবে ঘোরাঘুরি শুরু করি। মাঝে মধ্যে বাজারের দোকানে থাকতাম, যার ফলে আমার হাত খরচের টাকাটা চলে আসতো। এটা নিয়েই আমি আমার দিন যাপন করতে লাগলাম। কিন্তু মনের মধ্যে একটা ভয় আমার থেকেই যায়। বিপদ মনে হয় আমাদের পিছু ছাড়বে না, কারণ আজ পর্যন্ত আমাদের পরিবারে অনেক বিপদ এসে গেছে। যার কারণে আমার মনে এখনো সন্দেহ হচ্ছে যে সামনে কি হবে, সামনে আর কোনো বিপদ আমাদের পথ চেয়ে বসে আছে না তো। তো আমাদের বেশ ভালোই দিন কাটছিল, তার জন্য আমি অনেক খুশি ছিলাম। মাঝে মধ্যে দোকানে থাকতাম, কিছু টাকা পেতাম, আর এটাই নিয়ে আমাদের হাত খরচ হয়ে যেত। হঠাৎ একদিন নেহার মা আমাদের বাসায় আসে, আর আমার সাথে কি জানি কথা বলে, আবার চলে যায়। আমি আম্মুকে জিজ্ঞেস করি নেহার আম্মু কেন এসেছিল। তখন আম্মু বলে সন্ধ্যাবেলা সবার সাথে কি যেন একটা কথা বলবে। আমি কথাটাতে সেরকম গুরুত্ব দিলাম না। আমার মনে আমি আবার ঘোরাঘুরি শুরু করলাম। নেহা আমায় বলছিল যে স্কুলে চল, ক্লাস করি, কিন্তু আমার মন আর চায় না, কারণ আমি পরীক্ষা দেয়নি। আর আমার বাবা মা এখন আর চায় না যে আমি পড়াশোনা করি। পড়াশোনা বাদ দিয়ে ইনকাম করাটাই হবে আমার পরিবারের জন্য মঙ্গল। তাই আমি পড়াশোনা বাদ দিয়ে ইনকামের পথে নেমে গেছি। পড়াশোনা আমার কপালে নেই, এটাই ধরে নিয়েছি। সবার চাওয়া তো আর পূরণ হয় না। আমি চাইছিলাম আমি পড়াশোনা করে অনেক বড় হব, কিন্তু এটা যদি ভাগ্যে না থাকে তাহলে কি করে হয়। আর তাই আমি আর স্কুলে যেতাম না। নেহা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় সকাল করে আমাদের বাসায় আসতো। তাকে দেখে মন অনেক খারাপ হতো। আমিও তার মতো লেখাপড়া করতাম, কিন্তু ভাগ্যের কারণে আজকে পড়ালেখা থেকে অনেক দূরে। তাই আমি নেহাকে স্কুলে পাঠিয়ে আমি চলে যাই আমার ছোটবেলার বন্ধু রকির কাছে। ঢাকা থেকে আসার দিনই রকির কাছে যেতাম, এমনকি গিয়েও ছিলাম। কিন্তু তার বাসায় গিয়ে জানতে পারি তার পরিবার সহ কোথায় যেন তারা ঘুরতে গেছে। তাই সেদিন তার সাথে দেখা করা হয়নি। আজকে শুনলাম আজকে নাকি তারা এসেছে বাসায়, সেজন্য যাচ্ছি আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে। কতদিন হলো তার সাথে দেখা করিনি, কথা বলিনি, আড্ডা দিইনি, ঘোরাঘুরি করিনি। বাসা থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই রকির বাসার সামনে চলে আসি। বাসার সামনে এসে জোরে রকি বলে ডাক দিই, কিরে হারামি রকি? কে রে? তোর নানা, বাইরে আসালা। রকি দৌড়ে বাইরে আসলো। আমি দেখে তো ছেলে সেই লেভেলের অবাক, মাথায় হাত দিয়ে বললো, আশাদুল বন্ধু তুই? কেমন আছিস বল? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি ভালোই। তা বন্ধু তুই তো ঢাকায় গিয়ে অনেক মোটা হয়ে গেছিস। দূর শালা, কি যে বলিস। আরে হ্যাঁ সত্যি বলছি। হয়েছে, এবার বাদ দে। অনেকদিন পর আজকে অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর বাসায় যাবো। ভাই তুই শহরের ছেলে, তুই কি আমার মতো গ্রামের ছেলেদের সাথে আড্ডা দিতে পারিস? এই শোন, অযথা ঢপ মারিস না। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার চল। চল।
তারপর আমি আর রকি আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকদিন পর সেই ছোটবেলার বন্ধুর সাথে আড্ডা দিতে বেরোচ্ছি। রকির সাথে দুপুর পর্যন্ত আড্ডা দিলাম। দুপুরের পর বাসায় চলে আসলাম। আমি আমার বাসায় আর রকির বাসায় চলে গেল। দুপুরে বাসায় এসে গোসল করে রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। আমি রুম থেকে বেরিয়ে এসে দেখি সবাই খেতে বসে গেছে। তাই আমি আর দেরি না করে আমিও যোগ দিলাম তাদের সাথে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। বিকেলে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করলাম। এতে সন্ধে হয়ে গেল। নেহার আম্মু সবাইকে কি যেন একটা বলবে বলছিল। এই জন্য সন্ধ্যায় আর বাইরে থাকলাম না, বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু, ভাইয়া, আম্মু সবাই একসঙ্গে বসে আছে। আমিও তাদের সঙ্গে গিয়ে যোগ দিলাম। ভাবির বাসায় বসলাম। কিছুক্ষণ পর নেহার আম্মু সবার উদ্দেশ্যে বলল, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে, বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। তো এখন আমার মেয়েকে বিয়ে দিতে হবে। তোমরা সবাই জানো যে নিহার বাবা নেই, তাই নিহার সমস্ত দায় দায়িত্ব আমি মা হিসেবে পালন করতে হবে এবং আমার মাথার উপর আপনারা আছেন। তাই সবাইকে বলতেছি, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করা হোক। এটা তো অনেক খুশির খবর, আমার একমাত্র মেয়ের বিয়ে হবে। পেতনিটার বিয়ে হবে? দেখ আশাদুলের মা, তোর কাছে যে টাকাটা আছে ওটা আমাকে দিয়ে দে, তাহলে আমি আমার মেয়ের বিয়েটা সহ তার যাবতীয় খরচপাতি জোগাতে পারবো। কি পরে সেসব টাকা আমার কাছে করতে হবে? আর তোর কাছ থেকে তো আমি কম টাকা হালাত নিইনি। তুই আমার কাছে 1 লক্ষ টাকা পাবি, কিন্তু এই সময় আমি 1 লক্ষ টাকা কোথায় পাবো? কিন্তু এছাড়া তো আর আমার কোনো উপায়ও নেই। আমার মেয়ে বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে, আর আমার সামর্থ্য অনুযায়ী ওই একটাই আছে। তুই এখন আমাকে সাহায্য না করলে আমার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব হবে না। এমন কথা কেন বলছিস? মেয়ে যখন আছে বিয়ে হবেই। কিন্তু বর্তমান যুগে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তার ডিমান্ড লাগে, আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার খরচ লাগে, এসব ধরে অনেক খরচপাতি হয়। এমন পজিশনে আমি ফেললি, আমি এখন কি করবো বল? তুই জব দিলে আমার কি করা থাকবে বল? দেখ, তোর মেয়ে বড় হয়েছে, আমার ছেলেও বড় হয়েছে, আর তারা দুজনে একসঙ্গে পড়ছে। তাই আমি বলছি কি, তাদের খরচ কম হবে, আর আমার মেয়ে আমার কাছেই থাকবে। আম্মুর কথা শুনতে আমি সেই লেভেলের রবা। এসব বলে কি আম্মু? পেতনিটার সাথে আমার বিয়ে, এটা কি করে সম্ভব? আম্মু তুমি এসব কি বলো? তোমার কি মাথা ঠিক আছে? তুই চুপ থাক, তোকে কথা বলতে বলিনি আমি। কিন্তু আম্মু, কথা বলতে বারণ করেছি না তোকে? আম্মুর কথা শুনে আমার অনেক রাগ হলো। আমার মাথাটা কি গেছে নাকি? এসব কি বলে? হ্যাঁ, আমার বিয়ে আবার ওর সাথে, যাকে কিনা আমি বোন মনে করি। আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। আমি এতদিন যাকে বোন বলে জানি, তার সাথে নাকি আমার বিয়ের কথা হচ্ছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তবে আমি নেহাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তাকে ছোট বোন মনে করি, আর নেহা আমাকে বড় ভাইয়া মনে করে। কিন্তু আম্মু তো আমার কথা শুনে না, আমাকে তো কিছু বলতেই দেয় না। তবে যেভাবেই হোক আমি এ বিয়ে করবো না। এদের বাসায় থাকা হলে হবে, আর না হলে না হবে। বাসা থেকে চলে যাবো, তবুও নেহাকে আমি বিয়ে করতে পারবো না। এতে যা হবে দেখা যাবে। বাইরে একটু ঘোরাঘুরি করলাম, মাথাটা একটু ঠান্ডা হলো, রাগটাও একটু কমলো। কিন্তু তবুও মাথার মধ্যে একটাই চিন্তা খালি ঘুরঘুর করছিল। কি করে আম্মু এটা বলতে পারলো? যাকে আমি এতদিন বোন ভেবে এসেছি, তার সাথে আমার বিয়ের কথা বলছে। আমার যেন সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তাই বাইরে আর দাঁড়িয়ে না থেকে সোজা আমার রুমে চলে গেলাম। সেখানে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়লাম। আম্মুর কথাটা শুধু মাথার মধ্যে বারবার ঘুরছিল, আর এই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িটা একদম নিস্তব্ধ, কারো কোনো সারা শব্দ নেই। ভাবলাম হয়তো রাতে হয়তো সবাই মজা করছে, কিন্তু শিওর হতে পারলাম না। তাই ভাবিকে ডাক দিলাম। ভাবি, এই ভাবি, কি রে? কালকে রাতে আমি বাইরে যাওয়ার পর কি হয়েছিল? কি আর হবে, খুশির সংবাদ হয়েছে। মানে? মানে তোর সাথে নিহার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে রাতেই বিয়ে। কি বলছো এসব? হ্যাঁ রে, সত্যি বলছি। আর আমি বলি কি, তুমি রাজি হয়ে যাও, কারণ তোমার বাবা মা বিপদে পড়ে সিদ্ধান্ত নিয়েছে। তুমি এখন রাজি না হলে তোমার বাবা মাকে নিহার আম্মুকে 1 লাখ টাকা দিতে হবে, যা দেওয়ার তোমার বাবা মায়ের পক্ষে অসম্ভব। ভাবি তুমি কি সব বলছো? আমি মানছি আমার পরিবার অনেক বিপদে আছে, আমার বাবা মা যা সিদ্ধান্ত নিয়েছে এটা সাধারণভাবে অনেক বিপদে পড়ে নিয়েছে। কিন্তু তাই বলে যাকে আমি এতদিন ছোট বোন হিসেবে দেখে এসেছি তাকে বিয়ে করবো, এটা কেমন করে সম্ভব? কেন সম্ভব নয়? নেহা তো তোর নিজের বোন নয়, তোর খালাতো বোন। আর খালাতো বোনকে বিয়ে করতে কিসের সমস্যা? জানি না, তবুও আমি নেহাকে বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। দেখ ভাই, পাগলামি করিস না। তুই তো দেখছিস আমাদের কত ঋণ, সব তো তোরাই পরিশোধ করলি, এবার শেষটাও তোরা করে দে। ভাবি, এটা কখনো সম্ভব নয়। রাজি হয়ে যা ভাই। পারবো না। তারপর সুযোগ সুবিধা বুঝে আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আর আশেপাশে থাকলাম না। আমার দাদির বাসা একটু দূরে, আমার বাসা থেকে 3 কিলোমিটার দূরত্ব। তো আমি দাদির বাসায় চলে গেলাম আর দাদিকে সবকিছু খুলে বললাম। দাদি সবকিছু শুনে আমার কথায় রাজি হলো। বলল আমি যেন তার ওখানে থেকে যাই, আর কে আসছে সেটা সে দেখে নেবে। অন্তত আমার দলে একজনকে তো পেলাম, কেউ তো আমার মতো ভাবলো। আমার অনেকটা এখন নিজেকে হালকা মনে হচ্ছে, তাই রুমে শুয়ে পড়লাম। সকাল কেটে আস্তে আস্তে দুপুর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে ডাক দিল না বা আমার কোনো খোঁজ খবরও নিতে এলো না। অবশ্য আমি এটা দেখে অনেক খুশি হয়েছি, হয়তোবা বিয়ে থেকে বেঁচে গেছি। কিন্তু সেই মুহূর্তে ভুলে গিয়েছিলাম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমার বেলায়ও তাই হলো। দুপুর হতে না হতেই আম্মু চলে আসলো আর দাদির সাথে কথা বলতে লাগলো। আমি ঘর থেকে চুপি চুপি তাদের কথা শুনছিলাম। আম্মু দাদিকে অনেক অনুরোধ করছিল, কিন্তু দাদি আম্মুর কথা একটু রাজি হলো না। এরপর আমি ডাকলো। আমি কিন্তু বলে দিলাম আমি বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে আম্মু কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর দাদির বাসা থেকে চলে গেল। আমি আবার গিয়ে দাদির রুমে শুয়ে পড়লাম, কিন্তু আম্মু হার মানলো না। একের পর এক লোক আসতেই আছে। আম্মু যাবার একটু পর আব্বু আসলো। আব্বুকে দাদি বকাঝকা করে বাসায় পাঠিয়ে দিল। এরপর ভাইয়া আসলো, কিন্তু আমি আমার কথার উপর অটুট থাকলাম। অনেক চেষ্টা করেও আমি রাজি করাতে পারলো না। এসব করতে করতে বিকেল হয়ে গেল। আমি গোসল করলাম না, ওভাবেই থেকে গেলাম। বিকেল হতেই রকি আসলো। রকি এসে আমার অনেক ধরনের ইমোশনাল কথা বললো।
যার কারণে আমি তো বলে পানি হয়ে গেলাম। তুই একে বাসায় চল। আচ্ছা আমি মানলাম তুই বিয়ে করবি না, যা দেবো না। যদি নেহা রাজি না থাকে তাহলে বিয়ে হবে না, বাসায় চল। আমি রকির কথা শুনে বাসায় চলে আসলাম। বাসায় সেদিকে অনেক মানুষ, মনে হচ্ছে অনুষ্ঠান হবে। আমি এদিক ওদিক না তাকিয়ে ভেতরে গেলাম। নেহাকে দেখতে পেয়ে নেহার হাত ধরে আমি ঘরে নিয়ে আসলাম। আমার এমন আচমকা কাজ দেখে নেহা চমকে গেল। আমি নেহাকে রুমে নিয়ে গিয়ে বসালাম। তুই আবার এমন করে টেনে ঘরে আনলি কেন? এই এই তুই এখন পার্টি খেয়ে গেছিস? আরে এদের কথা কান দিস না, এরা ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করাবে। হ্যাঁ কি হুম, হ্যাঁ তুই রাজি হয়েছিস নাকি? হ্যাঁ। দাদা, তুই এত ভয় পেয়ে আছিস কেন? সাহস নিয়ে সবাইকে বলবি এই বিয়ে তুই করতে পারবি না। যদি কারণ জিজ্ঞেস করে তখন বলবি আসাদুল ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে। হ্যাঁ যা। হ্যাঁ এই শোন, ভুল করে হ্যাঁ বলবি না। হ্যাঁ। তারপর নেহা চলে গেল আর আমিও এখানে শুয়ে পড়লাম। তখন মনে হলো আমি তো গোসল করি নাই, তাই উঠে গোসল করে নিলাম। কারণ আমি নিশ্চিত থাকলাম নেহা কিছুতেই রাজি হবে না, আর তাই আমাকে বিয়ে করতে হবে না। বেশ খুশ মেজে গোসলটা করে নিলাম। নেহা আমার কাপড় এনে দিল, কিন্তু নেহা অনেকটা ভয় পেয়ে আছে। আমি তাকে সান্ত্বনা দিলাম। আমি তো বেশ খুশ মেজেই ঘুরছিলাম। সন্ধ্যায় আমি বাজারে যাওয়ার সময় শুনলাম নেহা নাকি রাজি হয়ে গেছে। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি নেহাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। আজ ওকে পেলে আমি আস্ত রাখবো না। কিরে ভাবি, নেহা কই? আরে দেবজি, বিয়ের হতে বইয়ের এত খোঁজ? ভাবি দূর ভাল লাগে না। আমি ভাবলাম কি আর হলো কি, হাজারবার আমি নেহাকে বলে দিলাম যে ওদের কথায় তুই রাজি হোস না একদম। হ্যাঁ আম্মু দেখো, তোমরা নেহাকে জোর দিয়ে রাজি করাচ্ছ। আমি সবার সামনে তার কাছ থেকে আমি শুনতে চাই কথাটা। ওকে, এই নিহামা আয় তো। আমার ডাকে নেহা আসলো, মুখটা শুকনো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে জোর করে রাজি করিয়েছে। নেহা আমি তো সামনে আছি, কেউ তোকে কিচ্ছু বলতে পারবে না। বল তোর মনে সত্যি কথা বল। হ্যাঁ, এইভাবেই তুমি আমার পাশে সারা জীবন থেকো। তা থাকবো, তুই আগে ওটা বল। হ্যাঁ কি বললি তুই? আমি তোমায় বিয়ে করতে রাজি। নেহা ভয় পাস না, আমি জানি তুই ভয় পেয়ে এসব বলছিস। এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কোনো ভয় পেয়ে বলছি না, আমি মন থেকে বলছি। শালা আমি তোকে সর এখান থেকে। আব্বু, আমি তোমার সাথেই এখন থাকবো। আপনার ছেলে আবার বাড়বে। তোকে আমি খুন করবো। বন্ধু শান্ত হও, চল বাইরে চল। রকি আমায় নিয়ে বাইরে চলে আসলো। আমার মাথায় তো কিচ্ছু কাজ করছে না, চোখ দিয়ে আমার পানি আসছে। বন্ধু কি করবো আমি এখন বল? আমি ভেবেছিলাম নেহা কখনো রাজি হবে না, তাই আমি তোদের অনুরোধে তার উপর ছেড়ে দিই। দেখ নেহা মেয়ে হয়ে রাজি হয়ে গেছে, আর তুই ছেলে হয়ে কেন রাজি হচ্ছিস না? আরে পাগল নাকি? ছোটবেলা থেকে ওকে আমি নিজের বোনের মতো দেখে আসছি। যেই বাবা না থাকলে আজ তুই থাকতি না, আর সেই বাবা মায়ের সম্মান রক্ষার্থে এটুকু করতে পারবে না? আমার লাইফটাই তো বাবা মায়ের জন্য শেষ করে দিলাম। দেখ বাবা মায়ের মুখে খুশি দেখতেই তো তুই সব করছিস, শেষটুকু কি করতে পারবি না? আর এটা তো কোনো বিশাল জিনিস নয়। আজকে তুই নেহাকে মানতে পারছিস না, কিন্তু কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। জানি না কি হবে। অনেক চিন্তা ভাবনা করে আমি রাজি হলাম, কিন্তু সেটা মন থেকে নয়, বাবা মায়ের কথা চিন্তা করে। তারপর রাতারাতি আমাদের বিয়ে হয়ে গেল। অল্প বয়সে বিয়ে, সেজন্য কাউকে না জানিয়ে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর নেহাকে আমার রুমে নিয়ে গিয়ে রেখে আসলো। আমি বারান্দায় মন খারাপ করে বসে আছি। তখন নেহার আম্মু আমার কাছে আসলো আর আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। অনেকটা রাত পেরিয়ে গেল। আম্মু আর ভাবি এসে আমি ঘরে যেতে বললো। তাদের মুখের দিকে তাকিয়ে কিছু বললাম না, উঠে চলে গেলাম ঘরে। ঘরে এসে দেখি নেহা বউ সেজে বসে আছে, আমায় দেখে চোখ মুখ লুকাচ্ছে। আমার তো সেই রাগ হলো। আমি রাগি কণ্ঠে বললাম, শালা কুত্তি, তোকে আজ আমি। দেখো দেখো, এরকম করলে আমি আব্বুকে ডাক দিব। যা সর, যা তুই তোর আম্মুর কাছে যা, তোর মুখ আমি দেখতে চাই না। কেন গো, তুমি তো আমার পর। একদম এসব কথা বলবি না, একদম বলবি না। কেন? আমি তোকে কখনো আমাদের সাথে দেখি নাই। এখন দেখবি। তোর লজ্জা আছে? যাকে ভাইয়া বলে ডাকিস তাকে বিয়ে করছিস, আবার এসব বলছিস? মনে আছে তোর, একদিন তুই আমায় বন্ধু হিসেবে প্রেম করতে বলছিলি? হ্যাঁ আছে। হ্যাঁ, আমি এখন বন্ধু হিসেবে তোকে বিয়ে করছি, আর এখন বাসর করব। সম্ভব না। আজকে সকালে আমিও তাই বলেছিলাম, কিন্তু তোর সাথে ঝগড়া না করলে, কথা না বললে, বাড়াবাড়ি না করলে আমি বেঁচে থাকতে পারবো না। তাই তোকেই আমার গলায় ঝুলিয়ে দিলাম। হ্যাঁ আইছে। আচ্ছা তুই বল, আমার অন্য কোথাও বিয়ে হলে আমি চলে যেতাম, তখন কি তুই আবার মিস করতি না বল? করতাম। আরে এটাই তো ভালোবাসা রে পাগলা। ভালোবাসা না ছাই। আমি মেয়ে হয়ে তোকে মেনে নিলাম, আর তুই কেন পাচ্ছিস না? কারণ আমি মানতে পারছি না। সব আমার জন্য হয়েছে রে। আমি তোকে বিয়ে করার পাগলামি না করলে তোকে এমন জায়গায় আসতে হতো না। আর আমিও কখনো ভাবি নাই যে তুই আমার মন থেকে কখনো মানতে পারবি না। তোর জন্য মানে? হ্যাঁ, টাকার কারণে তোর আমার সাথে বিয়ে ঠিক হয়েছে এটা সত্য, কিন্তু তারও আগে থেকে আমি মনে মনে তোকেই চাইতাম, কিন্তু কাউকে কখনো বলি নাই। এমনকি আমার পাশে থাকা তোকেও বুঝতে দিইনি। যখন আমার বিয়ে ঠিক হয়ে যায় তখন চুপি চুপি অনেক কান্না করছি। যখন শুনলাম আমার বিয়ে তোর সাথে, তখন আমার মতো খুশি আর কেউ ছিল না। তুই আমায় পছন্দ করতি? সেটা থেকে কখন যে ভালোবেসে ফেলেছিলাম জানি না। আর কিছু? তুই আমার সাথে না থাকতে চাইলে সমস্যা নেই, আমি জোর করে তোর কাছে থাকবো। এটাও সম্ভব না। আমি সম্ভব করছি, দাঁড়া। নেহা উঠে আমার হাত ধরে খাটের ওপর নিল। আমি তেমন বাধা দিই নাই, কারণ আমি বিয়ে করেও একটাই চিন্তায় ছিলাম, আমার জীবন তো নষ্ট হলো, সাথে নেহার জীবনটাও নষ্ট হয়ে যাবে। এটা আমি মানতে পারছিলাম না, কিন্তু এখন দেখি নেহা তো আমায় ভালোবাসে, তাহলে আর কি করার, নিজের বউয়ের কথায় রাজি। সেই দিন থেকে শুরু করলাম আমাদের নতুন জীবন। বিয়ে করার পর তো আর আগের মতো ঘুরে ফিরে খেতে পারবো না, কাজ করতে হবে। তাই আব্বু ভাইয়ার সাথে কাজ করতে যাই, কিন্তু আমার কোনো কাজ জানা ছিল না। তবুও তাদের সঙ্গে যেতাম। মানুষেরা আমায় দেখে অবহেলা করতো। সবাই বলতো কাজ যখন জানিস না তাহলে বিয়ে করছিস কেন? নিজেই চলতে পারে না, আবার আরেকটা নিয়েছে। অনেকের অনেক কথা কানে ভেসে আসতো, কিন্তু আমি সেগুলোকে কিছু মনে করতাম না।
আমি আমার মনে কাজ করতাম, অনেক কষ্টে কাজ শিখলাম, তারপর আব্বুদের সাথেই কাজ করি। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। আমাদের ঘরে নতুন মেহমান হয়ে আমার মেয়ে এসেছে, তার নাম রাখছি খুশি। এই নিয়ে আমাদের সংসার জীবন খুব সুন্দর কাটছিল। কিন্তু ওই যে বিপদ আমাদের পিছু ছাড়তে চায় না। আবার দেখা হয়ে গেল। নেহার সাথে আমার এক কথা দু কথা হতে হতে একসময় প্রচুর পরিমাণ ঝগড়া শুরু হয়ে যায়, যার কারণে সবসময় তার সাথে ঝগড়া হতো। সে আমার সাথে ঠিকমতো কথা বলতো না, আমায় খেতেও দিত না, তার বদলে ভাবি আমায় খেতে দিত। এসব দেখে আমার অনেক কষ্ট হতো। অন্যদিকে নেহার নানি আমাদের ঝগড়ার কথা শুনে নিয়েছে, আর এটাকে বানিয়ে বানিয়ে নেহার আম্মুর কাছে বলে দিয়েছে। নেহার আম্মু আমায় ফোন করে যা তা বলে যাচ্ছে, এমন এমন করে কথা বলছে যা বলার মতো না। নেহার আম্মুর কথা শুনে আমার অনেক রাগ হয়ে যায়। আমিও তাকে কিছু কথা বলে দিই, আর রাতে বাসায় এসে নেহাকে রাগী কণ্ঠে এসব বলি। নেহা তবুও আমার সাথে কথা বলে না, তাই আমিও চুপচাপ শুয়ে পড়ি। ইচ্ছা করে নেহা আমার সাথে কথা বলতো না, আর দোষ এসে পড়ে আমার উপর। তবুও সবকিছু মেনে নেই। কিন্তু একসময় নেহা আবার আগের কথাগুলো বলতে লাগে। আগে আমি 1000টা প্রেম করতাম, এখনো করি, সেজন্য তার সাথে কথা বলি না, তার কাছে থাকি না, তাকে স্পর্শ করি না। এই কথাগুলো নেহার আম্মুও বলতে লাগে, আর সেখান থেকে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আমি অকর্মণ্য, তাই বউয়ের কাছে থাকি না, বউকে স্পর্শ করি না। এই কথাটা নেহার কানে পৌঁছে যায়, যার কারণে নেহার তাদের সাথে ঝগড়া লাগে, যারা এমনটা বলেছিল কারো স্বামীর নামে এসব বললে কোনো স্ত্রী চুপ থাকবে না। নেহাও থাকি নাই, কিন্তু তবুও এই অপবাদ গ্রামে আমার থেকেই যায়। কিন্তু আমিও সবাই কান দিতাম না। আসলে যে মানুষটা আমার সাথে কথা বলে না, আমার দু চোখ সেটা মানতে পারে না। তার শরীর আমি কি করে স্পর্শ করি, তাই আমি নেহাকে স্পর্শ করতাম না। কিন্তু এই কথা গ্রামে ঠিক উল্টো হয়ে প্রচার হয়ে পড়ে। এরকম করেই আমার জীবন চলছিল। নেহা তবুও আমার সাথে তেমন কথা বলে না। তার কিছুদিন পর একদিন হঠাৎ করে রকি আমায় ফোন করে ডাক দেয়। আমি গিয়ে তো সেই লেভেলের অবাক। রকি একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে, কোথায় যাস এত রাতে? বন্ধু, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি? আমি জনের কথা শুনে অনেক লোভে পড়ে গেছিলাম, আর সালাম চাচার বাসা থেকে অনেকগুলো গহনা নিয়ে চলে আসছি। এখন ওরা সবাই খুঁজতেছে, আমি ধরা পড়ে যাবো, পুলিশ আমায় ধরে নিয়ে যাবে, আমার ফাঁসি হবে। আচ্ছা আচ্ছা, শান্ত হ, কিচ্ছু হবে না তোর। না না, আমার ফাঁসি হয়ে যাবে। চুপ কর, আমি দেখছি কি করা যায়। আমি এখন কি করবো বল? ওসব আমি দে, আমি নিয়ে গিয়ে ওখানে আবার রেখে আসছি। তুই কেন? দেখ বন্ধু, তোর সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে, পুলিশ অফিসার হবি তুই। এখন চুরির বিষয়টি জানাজানি হলে পুলিশ হতে পারবি না। আই বলে তুই? আমার জীবন তো এমনিতেই শেষ হয়ে গেছে, বাকি আবার কোথায় আছে? তাই বলছি তুই চলে যা, আমি দেখছি। না, আমি যাবো না। আমার কসম, তুই চলে যা, আর কাউকে এই কথা বলবি না। তুই কেন পছন্দ দিলি? যা বলছি, আর বাইরে যাই হোক না কেন তুই বের হবি না, ঘরে শুয়ে থাকবি, যা তাড়াতাড়ি। আমিও তোকে কথা দিলাম, একদিন পুলিশ অফিসার হয়ে তোকে আমি আবার মুক্ত করবো। যা। তারপর রকি সেখান থেকে চলে গেল, আর ব্যাগটা আমি হাতে নিয়ে একটু হেঁটে আসতেই সালাম চাচারা আমার সামনে দাঁড়িয়ে গেল। তারপর আমায় ধরে এনে বেঁধে রাখলো। সবখানে জানাজানি হয়ে গেল আমি চুরি করে ধরা পড়ছি। আব্বু, আম্মু, ভাইয়া, নিহা সবাই এসে আমার অনেক কথা বললো। আমার ঘৃণা হচ্ছে যে তোর মতো ছেলেকে আমি পেটে ধরেছিলাম, তুই মরে গেলে আমার শান্তি হবে। নেহা ঠিক একই কথা বললো। তার নাকি লজ্জা হচ্ছে যে আমি তার স্বামী। এদের কথা শুনে মোটেও আমি দুঃখ পেলাম না। তারপর গ্রামের সর্দার এসে বিচার করলো, পুলিশে দিতে চেয়েও দিল না, অনেকগুলো লাঠির বাড়ি দিল। এরপর আমি ছেড়ে দিল। গ্রামের সবার মুখে 1000টা কথা, কাজ করতে পারি না বলে এতদিন চুরি করে সংসার চালিয়েছি, আরো কত কথা। বাসায় গেলাম, কিন্তু সবার মতো আমার বাসার মানুষরাও আমায় ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগলো, অনেক কথা বললো আমায়। সেসব আমি মানতে না পেরে বাসা থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো জানি না, তবে আর কখনো বাসায় ফিরবো না। সেসব আমি মানতে না পেরে বাসা থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো জানি না, তবে আর কখনো বাসায় ফিরবো না, এই প্রতিজ্ঞা নিয়ে রওনা হই বর্তমান। কিন্তু 2 বছর পর আবার ফিরে আসলাম বাসায়। ভাবছিলাম সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু সেই আগের মতোই অবহেলা। আগের সব কথা মনে করতে করতে চোখ দিয়ে পানি পড়ে গেল। ঘুমের মধ্যেও যেন কান্না করছি, অনেক কষ্ট হচ্ছিল। আপনি কি উঠবেন? আমি ঘর পরিষ্কার করব। হঠাৎ এমন কথা শুনে আমি বর্তমানে ফিরে আসলাম। চোখ খুলে দেখি নেহার সামনে দাঁড়িয়ে আছে। আমি সবকিছু বোঝার চেষ্টা করলাম, কিছুটা সময় লাগলেও ঠিকই বুঝতে পারলাম আমি কোথায় আছি আর কি অবস্থায় আছি। আগের একই বাড়ি, একই মানুষের চেহারা, একই মায়া ধরনের চোখ, কিন্তু সেখানে আগের মতো ভালোবাসা নেই, আছে অনেক ঘৃণা। আমি আর শুয়ে না থেকে উঠে পড়লাম। তখন নেহা ঘরটা পরিষ্কার করতে লাগলো। আমি বাইরে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাস্তায় হাঁটছি, ভালো লাগছে না, বারবার আগের কথাগুলো মনে পড়ছে। কেউ আমায় বোঝার চেষ্টা করছে না, সবাই মনে করে আমি মানুষ নই, আমি পাথর। অনেক রাস্তায় হাঁটাহাঁটি করার পর বাসায় এসে দেখি সবাই নাস্তা করে উঠছে। দেখে অনেক কষ্ট লাগলো। সবার নাস্তা হয়ে গেল, অথচ কেউ আমায় একবার ডাকলো না। মন খারাপ করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। কিচ্ছু করার নেই, যাদের জন্য জীবন শেষ করলাম তারাই আজ আমার পর। কি আজব এক নিয়ম, যাদের জন্য আপনি সবকিছু করবেন তারাই আপনাকে অবহেলা করবে, পর মনে করবে। সবাই মিলে খাওয়া দাওয়া করলো, তবু আমায় ডাকলো না। আমিও খেতে বসি নাই, কারণ আপন মানুষের অবহেলা দেখলে খিদা আর থাকে না। সূর্য ঠিক মাথার কাছাকাছি চলে এসছে। এমন সময় পুলিশের গাড়ির আওয়াজ ভেসে আসলো। এটা শুনে আমি কিছুটা অবাক হলাম। আর পুলিশের গাড়ি আমাদের বাসার থেকে আসা দেখে আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি, নেহা সবাই বাইরে আসলো, এবং গ্রামের সবাই তো আছেই। পুলিশের গাড়ি আমাদের সামনে এসে থামলো, আর এটা দেখেই ভাইয়া বলল, আমি বলেছিলাম চোরকে আমাদের বাসায় রেখো না, দেখলে তো পুলিশ এসে গেছে, নিশ্চয়ই কোথাও চুরি করে ধরা পড়েছে। তখন গাড়ি থেকে পুলিশ নেমে এসে বলল, জানেন এই ছেলেটা কি করে এসেছে? এর আসল পরিচয় জানলে তো আপনারা অবাক হয়ে যাবেন। প্লিজ স্যার। আবার কি করেছে? আমাদের মান সম্মান একবার শেষ করে মন ভরে নাই, আবার চুরি করে আমাদের মান সম্মান শেষ করতে এসেছো? এছাড়াও গ্রামের আরো সবাই অনেক কথা বলতে লাগলো, যা শোনার মতো না। অনেক কষ্ট লাগছে কথাগুলো শুনে। ও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে নিয়ে যান। নিয়ে যাবো, তবে কোনো অপরাধের কারণে নয়। তাহলে? প্লিজ স্যার, এসব বলার কি প্রয়োজন? যা হয়ে গেছে হয়ে গেছে, কেন এসব আবার? তুই চুপ থাক, তোর লজ্জা করছে না? অপরাধ করে আবার বলতে নিষেধ করছিস?
লজ্জা তো আপনাদের সবার থাকা উচিত। একটা ছেলেকে নিজের স্বার্থে ব্যবহার করে ছুঁড়ে মারেন, তার সুযোগ সুবিধা বুঝতে চান না, তার কষ্ট বুঝতে চান না। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আসাদুল আপনাদের কারণে নিজের পড়াশোনা শেষ করে অল্প বয়সে দিনরাত সমান পরিশ্রম করে শুধু আপনাদের খুশি রাখতে। তাতে আপনাদের খুশি ছিলেন না। তার শেষ যেটুকু লাইফ ছিল সেটা আপনারা জোর করে নিজের সম্মান রক্ষার্থে বিয়ে নামক বন্ধনে বেঁধে ফেলেন। এরপর এইটুকু বয়সে সংসারের চিন্তা, বউয়ের চিন্তা, সন্তানের চিন্তা এসবের মধ্যে যখন একটু শান্তিতে রাখতে ঘুমাতে চায় তখন শান্তি নেই। কারণ নিজের পাশে থাকা স্ত্রীটাও তাকে দেখে ঘৃণা করে, তার সাথে কথা বলে না, এবং পুরো গ্রামের প্রচার হয় আসাদুল একজন অকর্মা ছেলে, নিজের বউকে নাকি স্পর্শ করার শক্তি নেই। পুরো গ্রাম তার দিকে থুতু ফেলতে লাগে, তবুও নিজের বউ তাকে মানতে পারে না। আর কত একটা মানুষ আর কত মেনে নেবে বলতে পারেন? স্যার চুপ করেন। তুমি চুপ করো। আচ্ছা মিস নেহা, জি। আপনি কি জানতেন না আসাদুল স্কুলে থাকতে অনেকের সাথে কথা বলে প্রেম করে? হ্যাঁ জানতাম। তবুও কেন তাকে বিয়ে করলেন? আর করলেন তো করলেন, বিয়ের পরে কেন তাকে বলবেন যে এখনো সে অন্য কারোর সাথে প্রেম করে আর তাই আপনাকে স্পর্শ করে না? মানুষের ব্যবহার দেখেই বোঝা যায়। তাহলে যে মানুষ তাকে দু চোখ মানতে পারে না, কথা বলে না, তার দিকে ফিরেও তাকায় না, সেই মানুষকে আসাদুল কোন অধিকার স্পর্শ করবে? কারণ আমি তার স্ত্রী, এটাই সব থেকে বড় অধিকার। আচ্ছা, তাই যদি হয় তাহলে আপনার কি অধিকার ছিল না যে স্ত্রী হিসাবে স্বামীর রাগ ভাঙানো, তার কষ্টগুলো ভাগ করে নেওয়া, তার দুঃখ বোঝা? বলেন। আচ্ছা বাদ দেন, এত কিছুর পরও যখন আরেকটা চোরের অপবাদ তার উপর এসে পড়ে তখন সে ফিরে আসছিল আপনাদের কাছে, কিন্তু আপনারা তার সাথে কি হয়েছিল সেটা না শুনে তাকে আরও অপবাদ দিতে লাগলে। এবার বলেন, এই জায়গায় আপনি থাকলে কি করতেন? চুরি করলে অপবাদ তো নিতেই হবে। চুরি তো করো। প্লিজ স্যার, আপনার পায়ে পড়িয়ে কথা বলবেন না। আমি বলবো না, তোমার বন্ধু বলবে রকি। পুলিশ স্যারের গাড়ি থেকে রকি নেমে আসলো, গায়ে তার পুলিশ অফিসারের ড্রেস। রকি তুই? হ্যাঁ রে, তুই তো এভাবে আমায় দেখতে চেয়েছিলি, আজ আমি তোর আশা পূরণ করছি, আর তাই আমি আমার আশাও পূরণ করতে চাই। কি? তোকে আমি যে অপবাদের রশি দিয়ে বেঁধে রেখেছি সেটা খুলে দিতে চাই। না। হ্যাঁ, মিথ্যা চোরের অপবাদ তুই আর কতদিন টানবি? এবার আমায় একটু টানতে দে। কি বলছো রকি এসব? হ্যাঁ আন্টি, ওই দিন ওসব গহনা আসাদুল চুরি করে নাই, করেছিলাম আমি। খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে লোভে হারিয়ে গেছিলাম, কিন্তু চুরি করার পর আমি অনেক ভয় পাই। তখন আসাদুলকে ফোন করে ডাকি, আসাদুল যে আমার সম্পূর্ণ দোষ নিজের কাঁধে নিয়ে নেয় আর আমায় কসমের শিকলে আটক করে বাসায় পাঠিয়ে দেয়। যখন সে গ্রাম থেকে চলে যাচ্ছিল তখন সবাইকে আমি বলতে চাইছিলাম, কিন্তু আসাদুল বলতে দেয়নি। বলছিল তুই অনেক বড় পুলিশ হবি, তখন সে আবার ফিরে আসবি। কি বলছো এসব? হ্যাঁ, আসাদুল নির্দোষ। আরেকটা কথা বলছিলাম, সেটা হলো আসাদুলের পরিচয়। আর ওর পরিচয় হলো একজন বাংলাদেশের আর্মির একজন সদস্য। মানে? হ্যাঁ, শহরে একটা বিশাল মিশনের জন্য দল গঠন করা হচ্ছিল। এমন সময় এদের একজন সদস্য মারা যায়, আর ঠিক তখনই আসাদুলকে তাকে চোখে পড়ে, যার ফলে তাকে নিয়ে গিয়ে ঠিকঠাক মতো ট্রেনিং দিয়ে সেই মিশনে যোগ দেয়। আসাদুল তুই কি করে হলি? আমি ঢাকায় গিয়ে আর্মির ক্যাম্পে ঝাড়ু দেওয়ার চাকরি করি, তখন আমি সেখানে কাজ করতে থাকি আর আর্মিদের করা ট্রেনিংগুলো দেখে দেখে নিজের চেষ্টা করতাম। তো এটা কমান্ডার স্যারের চোখে পড়ে। বা বন্ধু, তুই তো আমারও স্যার। তাই আজ থেকে আসাদুলের কোনো পরিবার নেই, আর্মিতে জয়েন আজকে দিতে হবে। না, আর্মিতে আমি যেতে দিব না। আর্মিতে গেলে আমার ছেলের জীবনে কোনো নিশ্চয়তা নাই। কে আপনার ছেলে, যাকে পেটে ধরার কারণে আপনার ঘৃণা হচ্ছিল? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমরা শুধু আশাদুলের দোষগুলো দেখছি, ওর মনটাকেও দেখিনি। আসাদুল, কালকে তুমি কমান্ডারের সাথে কথা বলে নিও। জি স্যার। তারপর পুলিশ আর রকি দুজনেই চলে গেল, আর ভাইয়া এসে আমায় জড়িয়ে ধরলো আর বলল, ভাই আমায় মাফ করে দে, তুই যাবার পর সবাই আমাদের চোরের পরিবার করে ইঙ্গিত করতো, তাই তোর প্রতি সবার ঘৃণা হয়ে গেছিল। তারপর সবাই আবার আমরা একসঙ্গে হলাম, আগের মতো চলাফেরা করতে লাগলাম। কিন্তু নেহা আমায় কি যেন বলতে চেয়েও বললো না, আমিও চুপ থাকলাম। রাতে খাওয়া দাওয়ার পর খাট থেকে বালিশ আর চাদর নামিয়ে আমি নিচে শুয়ে পড়লাম। তখন নেহা বলল, প্লিজ আর রাগ করে থেকো না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। ভালো কথা তোর কানে যায় না, তাই না? একথা বলে নেহা আমার কাছ থেকে বালিশ আর চাদর নিয়ে বাইরে রেখে আসলো। এবার কোথায় ঘুমাবি? নে, এখনো বলছি, আবার কাছে ঘুরে আয়। যে আমায় ভালোবাসে না তার কাছে যায় না। ভালোবাসি তো অনেক অনেক, আর কখনো তোমায় অবহেলা করবো না, প্রমিস। প্লিজ আর আমায় কষ্ট দিও না, এসো। যাও, মাফ করে দিলাম। তারপর আমি নিচ থেকে উঠে নেহার কাছে গেলাম আর আগের সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করলাম।